কাজ করো না, ইলাস্ট্রেটর কি থাকবে? না থাকবে স্যার। না। এই একাধিক পেজের বা মাল্টি পেজ ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কাকে বলেন তো? অ্যাডোবি ইনডিজাইন কে। কাকে ব্যবহার ইনডিজাইন। করি? অ্যাডোবি ইনডিজাইন। ইনডিজাইন। ইনডিজাইন কে ব্যবহার করে মাল্টি পেজ, যেমন ধর ম্যাগাজিন, কোম্পানি প্রোফাইল, এরপর হচ্ছে ক্যাটালগ ডিজাইন, নিউজ পেপার ডিজাইন, এই ধরনের যত একাধিক পেজের যে ডিজাইন গুলো আছে, সেই ডিজাইনের ক্ষেত্রে আমরা সেই পারপাসে আমরা ব্যবহার করে থাকি কাকে? অ্যাডোবি ইনডিজাইন কে। অ্যাডোবি ইনডিজাইন কে বলা হয় গ্রাফিকের ওয়ান অফ দা মোস্ট 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 অ্যাডভান্স সফটওয়্যার। আমি আবারও বলতেছি, ইনডিজাইনটাকে বলা হয় অ্যাডোবির যতগুলো সফটওয়্যার তার মধ্যে মোস্ট, এবং গ্রাফিকের যতগুলো সফটওয়্যার সব থেকে অ্যাডভান্স সফটওয়্যার বলা হয়। রিজন কি, কেন? এটারও কিছু মজার গল্প আছে। আসলে আপনি দেখেন, আপনার আশপাশে যারা গ্রাফিক ডিজাইনার আছে তাদেরকে যদি কোয়েশ্চেন করেন যে ভাই তুমি গ্রাফিক ডিজাইনে কি কি কাজ করো, সে বলবে আমি বিজনেস কার্ড পারি, আমি লোগো পারি, আমি লেটার হেড, আমি ইনভেলপ, আমি স্টেশনারি, হোয়াট এভার প্যাকেজিং এইগুলা পারে। সাধারণত খুব কম মানুষকেই বলতে শুনবেন যে আমি ইনডিজাইনের কোম্পানি প্রোফাইল, ম্যাগাজিন, নিউজ লেটার নিয়ে কাজ করি। 100 জনের মধ্যে একজন পাওয়া যায় না যে কিনা কোম্পানি প্রোফাইল বা ইনডিজাইনের প্রজেক্টের কাজ করে। ফলাফলটা কি? এটার মার্কেট ডিমান্ড আছে অনেক, পাশাপাশি এটার কিন্তু জনবল কম, বা এখানে কিন্তু ডিজাইনার কম, আপনার কম্পিটিটর কম, তাই না? এই জায়গাটা কিন্তু আমরা চাইলে কাজে লাগাতে পারি। শুধু কাজেই লাগাতে পারি না, শুধু আমরা এই কাজগুলো করে মার্কেট থেকে খুব ভালো আর্ন করতে পারি। উদাহরণ, আমি যদি ফাইবারে যাই, আমি এখান থেকে ফাইবারে চলে যাচ্ছি, হ্যাঁ চলেন ফাইবার থেকে একটু ঘুরে আসি নাকি? জি স্যার। হম, সেকশন স্টুডেন্ট, স্যার এক মিনিট, আমি ক্লাসে আছি। ফাইবারের মধ্যে ঢুকলাম, এখানে লিখে সার্চ দিলাম, লাইক ধরেন আপনি কোম্পানি প্রোফাইল, দিলাম, কয়টা আসছে? স্যার 1900 মতো মাত্র। ধরেন 2000-ই আসছে। জি স্যার। তাও তো সব কোম্পানির উপর না, কিছু আছে আবার প্রেজেন্টেশনও পেয়ে যাবেন এর মধ্যে। জি স্যার। তার মানে যদি আমি এভারেজে ধরেন 2000 আছে, তার মানে কিন্তু আমার আর নতুন করে রিসার্চ করে গিগকে আর শর্ট করার দরকার হয় না, হবে? স্যার। আচ্ছা, দিল কোম্পানি প্রোফাইল। এবার যদি আমি সার্চ দেই ম্যাগাজিন, ম্যাগাজিন ডিজাইন, কত? 2310, কাছাকাছি। জি স্যার। ওকে, এবার স্যার আমরা সার্চ দেই ক্যাটালগ, ক্যাটালগ ডিজাইন, কত? ক্যাটালগ কিন্তু অনেক ইসের হয়, লাইক ধরেন হচ্ছে প্রোডাক্ট ক্যাটালগ হইতে পারে, তারপর হচ্ছে সার্ভিস ওয়াইজ হইতে পারে। আমি যদি এখানে প্রোডাক্ট ক্যাটালগ লিখে সার্চ দেই, প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ লিখে যদি আমি সার্চ দেই, তাহলে কি হবে দেখেন? 1700। একটা কল আসছে, একটু রিসিভ করি, হ্যাঁ।
হ্যালো, শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, সরি, এক্সট্রিমলি সরি, একটা জি, কল স্যার। আসছিল তো। ওকে, তো স্যার। যেটা বলতেছিলাম আমরা, যে দেখেন আমি যখন ফাইবারে চলে আসছি, এবার যদি একটু তাকান, আমি প্রোডাক্ট ক্যাটালগ থেকে সার্চ দিছি। দেখেন তো প্রোডাক্ট ক্যাটালগ থেকে সার্চ দেওয়ার পর এখানে কয়টা আসছে? হুম? স্যার, এরা মানে 1100 মতন। লাইক ধরেন 1100 আসছে, ঠিক আছে, বা ধরেন 1500 আসুক, আমার কি কম চলে আসছে না? জি হ্যাঁ, স্যার। জি স্যার। আচ্ছা, একটু যদি আমি কাজের এবার দেখেন একটু ডিমান্ড গুলা দেখি। স্টার্টিং আমরা যদি এখান থেকে কিছু দেখি আর কি। তো দেখেন এই যে পাগলু, ও কি করে স্টার্ট করে $85 দিয়ে, চিন্তা করা যায়? চল আমরা একটু দেখি কি ডিজাইন করছে, আপনি একটু দেখে বলেন তো। প্রোডাক্টের ক্যাটালগ ডিজাইন, এটা দেখে বলেন এর থেকে কি ভালো ডিজাইন আপনারা করতে পারেন না? হ্যাঁ, এই যে রেড 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 কালার উপরে যে ব্ল্যাক কালার যায় না, ব্ল্যাক কালার ভালো লাগে না, দেখছেন কি অবস্থা? তো ওর ডিজাইনার প্রিন্সিপাল ভালো না, ও যদি করে এই মুহূর্তে 3টা অর্ডার ওর রানিং থাকে, আরে ভাই আপনারা তো ওর থেকে অনেক ভালো কাজ করেন, আপনাদের কেন হবে না? দেখেন তো, গ্রিনের উপরে কখনো ব্ল্যাক যায় না, ও না যায় না দিয়ে দিছে, বাট ওর তো অর্ডার আছে না? দেখি ক্লায়েন্টের জন্য কিছু কাজ করা দেখি, চলেন। এই যেটা ক্লায়েন্টের জন্য করছে, এই ক্লায়েন্টের জন্য এগুলো আবার মোটামুটি সুন্দর আছে, তবে ওর প্রজেক্টে যা দিছে এগুলো কিন্তু একদমই সুন্দর না, দেখছেন? কি ডিজাইন এটা আল্লাহই জানে। যাই হোক, বুঝতে পারছেন এই বিষয়টা? তাহলে আমরা স্যার। কিন্তু চাইলে খুব সহজে ইনডিজাইনের কাজ দিয়ে আমরা আমাদের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারি, যদি আমরা চাই। এখন আপনারা করবেন কি করবেন না সেটা তো এখন আপনাদের বিষয়, তাই না? জি স্যার। আচ্ছা, তার মানে ইনডিজাইন সফটওয়্যারটা দিয়ে যদি আপনি কাজ করেন, আপনার কম্পিউটার মার্কেটে কম, শুধু কম্পিউটার মার্কেটে না, লাইক এই যে এত আমি যদি দেখি বাংলাদেশ থেকে কয়জন আছে এখানে, মানে বাংলাদেশ থেকে কয়জন আছে আমি একটু সেটা একটু দেখি। যদি আমি এখান থেকে একটু দেখি, বাংলাদেশ থেকে আছে হচ্ছে, দেখেন মাত্র 310 জন, অর্থাৎ 1067 জন এখানে আছে, তার মধ্যে মাত্র 310 জন বাংলাদেশ থেকে, অর্থাৎ পুরো বাংলাদেশের অলমোস্ট 5 লক্ষ ফ্রিল্যান্সারের মধ্যে, 5 থেকে 5 লক্ষ ফ্রিল্যান্সারের মধ্যে আপনার কম্পিউটার মাত্র 310 জন। সাকসেস হওয়ার আশা করা যায় খুব বেশি। বিষয় হচ্ছে এইরকম, আপনি যদি ইনডিজাইনের কোনো কাজ করেন, প্রোডাক্ট ক্যাটালগ, নিউজ পেপার, ম্যাগাজিন, কোম্পানি প্রোফাইল, তাহলে আশা করা যায় এগুলো দিয়ে আপনি খুব ইজিলি মার্কেট থেকে সাকসেস রেশিও বের করে নিয়ে আসতে পারবেন, এবং সেটা পসিবল। সো এটার ডিমান্ডটা কি বুঝতে পারছি তো নাকি? জি স্যার। ভেরি গুড। জি স্যার, বুঝতে তাহলে আমরা যেহেতু ডিমান্ডটা বুঝলাম, এবার আমরা চলেন একটু দেখি কিভাবে কাজ করা যায় এই মার্কেট গুলোতে মূলত। আচ্ছা, ঠিক আছে, ড্রাইভের মধ্যে যাচ্ছি আমরা, এবার ইনডিজাইন সরাসরি ঢুকে যাই। এখানে দেখেন লেখা আছে ইন্ট্রোডিউসিং দ্য পারপাস অফ ইনডিজাইনার। আমাদের ইন্ট্রোডিউসিং আমাদের এতটুকু পার্ট আমাদের ডান। এখন আমরা দেখবো কিভাবে ডকুমেন্ট সেট আপ করে, মূলত, বা ডকুমেন্ট সেট আপটা কিভাবে করবে এই বিষয়গুলো। চলো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে, সরাসরি ইন করলাম ইনডিজাইন। কষ্ট হচ্ছে আপনাদের? না স্যার। হইলেও কিছু করার নাই। আচ্ছা, আপনার ঠিক আছে, ক্লাসগুলো অনেক মনোযোগ সহকারে করি স্যার। লাভ নাই, কাজ তো করেন না, তাইলে লাভ কি? স্যার সময় পায় না তো এই জন্য। তাই না? আচ্ছা, ঠিক আছে, চলেন আমরা ইনডিজাইনের মধ্যে যখন ঢুকবো, ইনডিজাইনের মধ্যে ঢুকলে কিছু প্রবলেম ক্রিয়েট হবে। কিছু প্রবলেম ক্রিয়েট কি, আপনি এখান থেকে ডকুমেন্ট নিতে পারবেন না। ইনডিজাইনের মধ্যে ঢুকবার পরে আমরা যে স্ক্রিনটা দেখতে পাচ্ছি এটাকে বলা ওয়েলকাম স্ক্রিন। এটাকে কি স্ক্রিন বলে? ওয়েলকাম স্ক্রিন। সবাই নোট রাখবো কিন্তু, আমি জিজ্ঞাসা করবো একটু পর পর। আমরা যে স্ক্রিনটা এখন দেখতে পাচ্ছি, এই স্ক্রিনটার নাম কি? ওয়েলকাম স্ক্রিন। এটার কাজ কি? উপরে দেখেন লেখা আছে মেনু বার, উপরে কি আছে? মেনু বার, এই যে ফাইল, এডিট ইত্যাদি। ডান পাশে কি আছে? আমাদের ক্রিয়েট নিউ, ওপেন, এগুলো তো পারি নাকি? আগের মতোই। চলেন এবার আমরা দেখি ক্রিয়েট নিউ না, আমরা এখান থেকে দেবো ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে যাওয়ার পর আমরা এখানে 3টা অপশন পাচ্ছি, ডকুমেন্ট, বুক, লাইব্রেরি। স্যার ডকুমেন্টটা হয় বুঝলাম, বুক বা লাইব্রেরি কি? ধরেন একটা বই আপনি ডিজাইন করবেন, একটা বই হচ্ছে মনে করেন 300 পেজের, মনে করেন আপনার ক্লায়েন্ট সময় দিল যে তুমি আমাকে 2 দিনের মধ্যে 300 পেজের বই ডিজাইনটা করে দাও।
এখন আপনি কেন কোনোদিনও কি আমি হইলেও কোনোদিনও পারবো না, কোনোদিনও পসিবল না 2 দিনের মধ্যে বা 3 দিনের মধ্যে 200 পেজ 300 পেজের একটা বই ডিজাইন করে দেওয়া পসিবল না। তো আপনাকে কি করতে হবে, আপনি এটা ভাগ বাটোয়ারা করে কাজ করতে পারেন যে আপনি করবেন ধরেন 100, লাইক ধরেন শুভ ভাই করবে 100, তারপর হচ্ছে ওই আমাদের হচ্ছে কি বলে যে মারুফ ভাই করবে 100, তারপর ধরেন আমি করলাম 100, লাইক ধরেন 3 জন 300 করলাম, তাহলে কি হলো কাজটা খুব ইজিলি আর্লি কাজটা করা পসিবল, তাই না? জি স্যার। এখন এবার আলাদা আলাদা করে কাজ করলাম, কাজটা তো এক করতে হবে না, জি কাজটাকে মিলাইতে হবে। এই এক করার জন্য আমরা ব্যবহার করে থাকি বুক। কি ব্যবহার করি বলেন তো? বুক। বুক। আর লাইব্রেরিটা কি, যেখানে বিভিন্ন কিছু সংরক্ষণ করে রাখা যেতে পারে, যেমন ধরেন আপনার কোনো ম্যাটেরিয়াল রাখবেন, কোনো শেপ রাখবেন, কোনো ইমেজ। তো লাইব্রেরি ইউজের জন্য অবশ্যই আপনার অ্যাডোবিতে সাইন ইন থাকতে হয়। সো আমার সাইন ইনের দরকার নাই, আমার লাইব্রেরির দরকার নাই, বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। সো এই গেল বিষয়টুকু। একটা মিনিট, হ্যাঁ। নেক্সট, এবার আমি যদি একটু দেখি ফাইলতে নিতে, তার ডকুমেন্টের মধ্যে ক্লিক করলাম। যখনই ডকুমেন্টের মধ্যে ক্লিক করলাম আমার এখানে চলে আসছে। আপনার এটা নাও আসতে পারে, আপনার এটা এরকম নাও আসতে পারে। নাও আসতে পারে বলতে কি প্রবলেম হবে, দেখি একটু প্রবলেমটা। আপনার আমার এখানে প্রবলেম হয় না। ফাইল থেকে নিউ ডকুমেন্ট দেখবেন আপনার এরকম না আসতে পারে, মানে প্রবলেম হইতেছে। যদি দেখেন এটা আসে না, কোনো কারণে প্রবলেম দেখাচ্ছে, আপনি ক্রিয়েট নিউ দিছেন, লোডিং দেখাইতেছে বা আসেই না, সেক্ষেত্রে আমরা কি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল কে দিব, মনে আছে কন্ট্রোল কে? জি স্যার। কন্ট্রোল কে দিয়ে আসার পরে এই যে এখানে ইউজ লেজেসি যেটা আছে এটা আমরা অন করে দিব, দিয়ে জাস্ট দিব ওকে। বুঝছি? জি স্যার। এইবার যদি কন্ট্রোল সরি, এইবার যদি আমি এখান থেকে ডকুমেন্ট নেই, ফাইল থেকে নিউ থেকে ডকুমেন্ট নেই, এইবার আমার দেখেন চেঞ্জ হয়ে গেছে স্টাইলটা। জি স্যার, চেঞ্জ হয়ে গেছে। এবার এটাই আমাকে কাজ করতে হবে। এবার আমি দেখি এতটুকু তো বুঝতে পারছি সবাই নাকি? জি বুঝছি স্যার। ভেরি গুড। এইবার দেখেন নিউ ডকুমেন্টের মধ্যে কি আছে। এখানে প্রথমে আছে ডকুমেন্ট প্রিসেট ডিফল্ট, আমি ডিফল্ট সাইজ নিচ্ছি। ইনটেন্ড প্রিন্ট কেন, এরোতে প্রেস করলে ওয়েব মোবাইল দেখা যায়, ওয়েব মোবাইল দেখা যাওয়া সত্ত্বেও প্রিন্ট কেন বারবার দেখাচ্ছে? রিজন, সফটওয়্যার ভালোভাবেই জানে যে আপনি ইনডিজাইনে কাজ করতে আসছেন, এর মানে হচ্ছে আপনি প্রিন্টের কাজ করবেন। ভাই আপনি ওয়েবের কাজ করলে তো আপনি চলে যেতেন ফটোশপে, তাই না? আপনি মোবাইলে কাজ করলে এক্সিতে চলে যেতেন। প্রিন্টের কাজ করবেন, এই জন্য আপনি কোথায় আসছেন? ইনডিজাইনে আসছেন, এই জন্য অটো ইনডিজাইন নিয়ে নিছে। বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। নাম্বার অফ পেজেস মানে কি, একটা বই ধরেন 200 পেজের হবে, তারপর 200টা আর্টবুক দিতে হবে না? জি স্যার। ফটোশপে পাওয়ার পয়েন্টে ওয়ার্কিং এরিয়াটাকে বলা হতো স্লাইড, ফটোশপে বলা হতো ক্যানভাস, ইলাস্ট্রেটরে বলা হতো আর্টবোর্ড, আর ইনডিজাইনে বলা হয় পেজ। কি বলা হয়? পেজ। পেজ। তো এখানে কয়টা পেজ নিবেন, কয়টা আর্টবোর্ড নিবেন? এখন আমরা জানি মাল্টি পেজে ডিজাইন করতে হয়। সো মাল্টি পেজ মানে কি 10 20 30 40 50 60 70 100 নাকি? সেটাই হবে আমার এখানে, লাগে আমি দিলাম 100। বুঝছি? স্যার এটা বুঝলাম না। একটা বইয়ে কয়টা পেজ হয়, আপনার কয়টা আর্টবোর্ড লাগবে সেটা এখানে দিব নাম্বার অফ পেজ, মানে নাম্বার অফ আর্টবোর্ড, আপনার কয়টা আর্টবোর্ড লাগবে। ইলাস্ট্রেটরে আমরা বিজনেস কার্ড করতে 2টা আর্টবোর্ড দিতাম না? জি স্যার। এখানে কয়টা পেজ দিবেন? 2টা দেন, 4টা দেন, 5টা দেন, 6টা দেন, সেটা আপনি এখানে দিয়ে দিলেন। বুঝাইতে পারছি এবার? জি স্যার। ভেরি গুড। স্টার্ট পেজ 100টা স্যার পেজ। জি জি। স্যার অনেক সময় এমন হতে পারে না যে আমি আসলে অ্যাকচুয়ালি জানি না আমার কাজটা কয়টা পেজের মধ্যে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা আপাতত একটা অনুমান করে আনুমানিক নিয়ে দিব, পরবর্তীতে ভিতর থেকে তো পেজ বাড়ানোই যায় আচ্ছা, বা থ্যাংক ইউ। কমানো যায়, ঠিক আছে? ওকে, এবার স্টার্ট পেজের কাজ কি? আমি একটু আগে বললাম যে একটা বই ডিজাইন করবেন আপনি 3 জন মিলে। যে ধরেন আমি উদাহরণের জন্য বলতে পারি, মনে করেন আমি, আনিস ভাই আর হচ্ছে শুভ ভাই 3 জন মিলে 100 মানে 300 পেজের একটা বই ডিজাইন করব। আমি নিচ্ছি 100, আনিস ভাই 100, 200, কাজী শুভ ভাই 100, 300। আমি তাহলে যদি ডিজাইনটা শুরু করি, আমি শুরু করবো কোত্থেকে? 1 থেকে। আনিসুল ভাই শুরু করবে কোত্থেকে? 101 থেকে। কাজী শুভ ভাই শুরু করবে কোত্থেকে? 201 থেকে। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই যে স্টার্ট পেজ, আপনি কোন জায়গা থেকে শুরু করবেন? আমি 1 থেকে শুরু করবো। যে যখন আনিস ভাই যাবে তখন দিবে 101, যখন শুভ ভাই যাবে তখন সে কি দিবে? 201। বুঝতে পারছি? অর্থাৎ আপনি নাম্বার অফ পেজেস নিলেন, নেওয়ার পরে আপনি কোন জায়গা থেকে শুরু করবেন সেটা ক্লায়েন্টকে, সেটা সফটওয়্যারকে বলে দেওয়া। কাকে বলে দেওয়া? সফটওয়্যারকে বলে দেওয়া। তাহলে স্টার্ট পেজটা ক্লিয়ার? জি স্যার। আমি আপাতত একই দিলাম, আর এখান থেকে নাম্বার অফ পেজেস লাইক ধরেন 6টা দিয়ে দিলাম আপাতত।
নেক্সট এরপরে আসি প্রায় ফেসিং পেজটা আসলে কি? আচ্ছা, ফেসিং পেজটা বোঝানোর জন্য ফেস শব্দের অর্থ কি? কথা বললেন, ফেস শব্দের অর্থ কি? Yes, মুখমণ্ডল স্যার। মুখমণ্ডল। আর ফেসিং মানে কি? মুখোমুখি, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা কি বই নিচ্ছি? আমার হাতে একটা ডায়েরি আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে পাচ্ছি। যে কোনো বই বা ডায়েরি ফার্স্ট পেজ এরকম থাকে, রাইট? জি স্যার। সিঙ্গেল। এটা কারোর মুখোমুখি আছে? না স্যার। সিঙ্গেল। যখন আমি একটা পেজ চেঞ্জ করব, উল্টাইলাম, এবার কি এটা মুখোমুখি আছে? জি স্যার, আছে। জি স্যার। এরপরে উল্টাইলাম, মুখোমুখি আছে? জি স্যার। জি স্যার, আছে। একদম লাস্ট পেজ আবার সিঙ্গেল হয়ে গেছে, তাই না? জি স্যার। ভেরি গুড। মনে রাখবেন, বই ডিজাইন করেন বা যাই ডিজাইন করেন কখনো বিজোড় সংখ্যায় হয় না। আমি আবার রিপিট করতেছি, বই ডিজাইন করেন, কোম্পানি প্রোফাইল করেন, ম্যাগাজিন করেন, যাই করেন কখনো বিজোড় সংখ্যায় হয় না। পেজ সবসময় হবে জোড় সংখ্যা, যেমন দুইটা পেজ, 4টা পেজ, 6টা পেজ, 8টা পেজ, 10টা পেজ, 12 পেজ, কখনো 13 পেজ হবে না। বুঝাইতে পারছি কথা? জি স্যার, বুঝছি। সো আমার ধরেন এখানে আমি দিলাম 6টা, বাদ দিলাম আমি 10টা। ফেসিং পেজ মানে কি? তাহলে আমার পেজ গুলো এইভাবে মুখোমুখি থাকবে। প্রথম পেজটা থাকবে সিঙ্গেল আর লাস্টের পেজটা থাকবে সিঙ্গেল। মাঝখানে যতগুলো পেজ থাকবে সব কি হবে? আমার ফেসিং অবস্থায়। ক্লিয়ার? জি জি স্যার। স্যার, ক্লিয়ার। এবার প্রাইমারি টেক্সট ফ্রেম কিটা একটু পরে বুঝাচ্ছি। এখানে আছে পেপার সাইজ। আপনি কোন পেপার সাইজে কাজ করবেন? লেটার নাকি লিগ্যাল নাকি কি টাইপওয়ার্ড নাকি লেটার হাফ, লিগ্যাল হাফ নাকি এরপর ইত্যাদি ইত্যাদি। যদি আপনার কাস্টম কোনো সাইজ দিতে হয়, এই যে লেখা আছে কাস্টম, এখান থেকে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে কাস্টম সাইজও দিতে পারবেন। বুঝতে পারছি এতটুকু? জি স্যার, বুঝছি। আচ্ছা, এবার আসি, এখানে লেখা আছে উইথ আর হাইট, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করেন, উইথ আর হাইটে মেজারমেন্ট দেওয়া পি, একটা জিরো দেওয়া, এর মানে হচ্ছে পিকাস। ভ্যালুটা কিসে দেওয়া? পিকাসে দেওয়া। ভাই আমার তো ইঞ্চিতে লাগবে, এখন আমি কি করব? এখান থেকে তো ইউনিট চেঞ্জ করার কোনো অপশন নাই, আছে? না স্যার। তাহলে কি করুম কোন? কন্ট্রোল কে দিয়ে আমার চেঞ্জ করতে হবে। একটা মিনিট, একটা মিনিট। আচ্ছা সরি একটু, হ্যাঁ। তো যেটা বলতেছিলাম, এখন হচ্ছে উইথ আছে আর হাইট আছে। প্রশ্ন হচ্ছে এখানে ভ্যালু দেওয়া হচ্ছে পিকাসে। এখন আমি পিকাস কই পাবো? আমার ইঞ্চি লাগবে, ইঞ্চি কই পাবো? মিলিমিটার, মিলিমিটার কই পাবো? চেঞ্জ করার জন্য আমাকে যাইতে হবে কন্ট্রোল কে দিয়ে কিবোর্ড ইনক্রিমেন্টের মধ্যে গেলে, এই যে এখানে দেখেন লেখা আছে ইউনিট এন্ড ইনক্রিমেন্ট, দেখতে পাচ্ছি আমি? ইউনিট এন্ড ইনক্রিমেন্ট ক্লিক করলাম, এখান থেকে দেওয়া আছে হরিজন্টাল, ভার্টিক্যাল, দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। এখান থেকে এবার আমরা কি করব? এটাকে চেঞ্জ করে দিব। পিকাস থেকে দিয়ে দিলাম ইঞ্চি, এখান থেকে ভার্টিক্যাল দিয়ে দিলাম কি ইঞ্চি, দিয়ে দিলাম ওকে। বুঝছি? এবার যদি যাই ফাইল, ফাইল থেকে নিউ, নিউ থেকে ডকুমেন্ট, দেখেন অটোমেটিক ইঞ্চি চলে আসছে। হ্যাঁ, জি স্যার, আসছে। ওকে। দিলাম 6টা, আবার আগের মতো দিলাম, দিয়ে জাস্ট এখানে ইঞ্চি অটোমেটিক চলে আসছে। ওরিয়েন্টেশন কি? এটা তো জানি, নাকি বুঝাইতে হবে? জি স্যার, ওটা আচ্ছা, জানি। এরপর আছে কলাম। আমরা যখন নিউজ পেপার করি বা নিউজ লেটার করি, তখন কি আমাদের আমাদের কলাম হয়? কলাম হয় 8টা কলাম বা 6টা কলাম হয়। আপনি যদি কলাম দিতে চান, সেটাও খুব ইজিলি এখান থেকে কলাম গুলো দেওয়া পসিবল। এখান থেকে খুব ইজিলি কলাম গুলো দেওয়া কি পসিবল। কলামের গাটার কি? কলামের গাটার বলতে বোঝায় দুইটা কলামের মাঝখানে যে ফাঁকা অংশটা থাকে। লাইক একটা মিনিট, লাইক ধরেন এই যে আমার এখানে, আমি যদি এইভাবে ধরি, মনে করেন এইভাবে যদি ধরি, আমার এই যে এইগুলা কি কলাম, রাইট? এগুলা কি আমার কলাম। একটা কলাম থেকে আরেকটা কলামের যে গ্যাপ, এই গ্যাপটাকে কি বলা হয়? গাটার বলা হয়। কি বলা হয়? গাটার বলা গাটার। হয়। দুইটা কলামের মাঝখানে যে ফাঁকা অংশ, এটা কি বলা হয়? গাটার বা গাটার উইথ বলে। তো এখানে কত দিবেন? এটা আপনি যত কলাম দিতে চান দিবেন, না দিতে চাইলে নাই, আমরা ভিতর থেকে দেওয়া যায়।
মার্জিন। আমরা ইলাস্ট্রেটরে যখন কাজ করতাম, একটা ফ্লায়ার যদি করতাম, আমরা কি করতাম? ডিজাইন ব্লিড থেকে নিতাম, নেওয়ার পরে শেপ দিতাম, এরপর সেফট এরিয়া দিতাম, কত কিছু করতাম, মনে আছে? জি স্যার মনে আছে। ইন ডিজাইন বলে তোমার কখনো এত কিছু করার কোনো দরকার নাই। তুমি আসছো কার কাছে? আমার কাছে। আমি কে? ইন ডিজাইন। তুমি খুব ইজিলি আমাকে জাস্ট বলবা তোমার কি লাগবে, আমি তোমাকে প্রোভাইড করব। লাইক ইন ডিজাইন বলতে তোমার মার্জিন লাগবে, বলো কতটুকু মার্জিন লাগবে। লাইক এখানে বলা, আপনি জাস্ট বলে দিবেন 0.5 ইঞ্চি মার্জিন লাগবে। খুব ইজিলি এখানে 0.5 ইঞ্চি দেওয়া যায়। আপনি বলেন যে না, আমার 0.5 লাগবে না, আমার অন্য ভ্যালু লাগবে। আপনি জাস্ট এখানে লিখে লিংকটা অন করে দেন, অটোমেটিক চারপাশে হয়ে যাবে কিন্তু খুব ইজিলি। বুঝতে পারছি? জি স্যার বুঝছি। অর্থাৎ আমার যে সেফটি রেট আমরা শিখেছি সেটা এখানে মার্জিন আকারে আসছে। কি আকারে আসছে? মার্জিন আকারে। বুঝতে পারছি তো সবাই নাকি? নেক্সট, এবার আসি ব্লিড এন্ড স্লাগ। ব্লিড কি? ব্লিড কি চিনি আমরা? স্যার ওই যে কাটা পড়ে হ্যাঁ, যে অংশটা এক্সট্রা বাড়তি অংশ থাকে আমাদের ডিজাইনের মধ্যে সেটাকে কি বলা হয়? ব্লিড বলা হয়। সেটাকে কি বলা হয়? ব্লিড বলা হয়। এই ব্লিড যদি আপনি এখানে নিতে চান অবশ্যই নেওয়া যাবে 0.125। 0.125 আসছে? দেখেন তো, লিংকটা অন রাখলাম, আমার চারপাশে কিন্তু হয়ে গেছে। বুঝছি? বুঝছি সবাই? জি স্যার বুঝছি। নেক্সট, এবার একটু খেয়াল করেন, দেখেন এখানে লেখা আছে আরেকটা স্লাগ। প্রশ্ন হচ্ছে স্যার স্লাগ আবার কি? এটাই তো নতুন পাইলাম নাকি? স্যার হ্যাঁ, এটা আচ্ছা। এই স্যার। স্লাগ, স্লাগ বলতে বোঝাচ্ছে এমন একটা নির্দিষ্ট এরিয়া, স্পেসিফাই আলাদা একটা এরিয়া, নির্দিষ্ট একটা এরিয়া স্পেসিফিক, যেখানে কিনা আপনি চাইলে কিছু ইনফরমেশন রাখতে পারবেন। লাইক আমরা যখন পাওয়ার পয়েন্টে কাজ করেছিলাম, নোট নামে একটা অপশন থাকতো, যে মানে নোট রাখতে পারতাম, মনে আছে? মনে নাই, আমি জানি, বুঝতে মনে পারছি। নাই স্যার। লাইক ধরেন আপনি ডিজাইনটা করলেন, আপনার ইচ্ছা যে এই ডিজাইনটার পর নিচে একটা এরিয়া রাখবেন, বা একটা এরিয়া রাখবেন যেখানে আপনি কিছু লিখে দিবেন যে এই ডিজাইনের মধ্যে আমার কিছু ইমেজ ব্যবহার করা হয়েছে, সেই ইমেজের লিংক। বা ধরেন এখানে আমি কিছু লেখা রাখছি, তোমার যদি এই লেখাগুলো খুঁজে পেতে হয় আগে তুমি ফন্টটা ডাউনলোড করে নাও। আপনি জাস্ট ইনফরমেশন থ্রো করবেন। এরকম ইনফরমেশন দেওয়ার জন্য আমরা কি করতে পারি? একটা এরিয়া রাখতে পারি। সেই এরিয়াটাকে কি বলা হয়? স্লাগ। যেটা কখনো প্রিন্ট হয় না, এটা কখনো প্রিন্ট হয় না। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে, তাহলে স্লাগটা কোথায় দিব? সাধারণত স্লাগ হয় যে কোনো এক পাশে, স্লাগ কখনো চার পাশে আসে না। হয় কোথায়? হয় টপে, না হয় বটমে, না হয় ইনসাইড, না হয় আউটসাইড। আমি সাধারণত সবসময় বটম ইউজ করি। আমি পার্সোনালি সবসময় কোথায়? বটম ইউজ করি। লাইক এখন কত দিব? লাইক ধরুন, উদাহরণ দিলাম 1 ইঞ্চি দিলাম। এতটুকু বুঝছি সবাই? স্যার এটা যদি পিন না হয় তাহলে এটা আমার প্রয়োজন কি? ক্লায়েন্টকে কোনো ইনফরমেশন দেওয়ার জন্য, বা যিনি প্রিন্ট করবে তাকে ইনফরমেশন দেওয়ার জন্য। আমি দেখাচ্ছি একটু পরে, দেখেন। এতটুকু বুঝছি তো নাকি? জি স্যার বুঝছি। এবার আমি ওকে দিলাম, দিলাম ওকে। রেডি? জি স্যার রেডি। স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। বলেন বলেন। স্যার এই যে স্লাগটা, এটা কি আমার প্রত্যেকটা পেজে নিতে হবে? আমি যদি ইন্ডিভিজুয়ালি কোনো একটা বা দুইটা পেজে নিতে চাই? পসিবল না। কারণ সব খেয়াল করেন, পেজে তো আমার নোট দরকার পড়তেছে না। হ্যাঁ, এটা মানে ইন্ডিভিজুয়ালি নেওয়ার কোনো সিস্টেম না। এটা আপনার সব পেজে চলে আসবে। আপনি যেটা দরকার সেটা ইউজ করবেন, যেটা দরকার না ইউজ করবেন না, তাইলেই হইলো। ঠিক আছে? ঠিক আছে আচ্ছা, স্যার। এবার আমরা একটু দেখি, এই যে আমার রেড কালার যে এরিয়া দেখতেছি এটাকে বলা হয় ব্লিড। এটাকে কি বলা হয়? বিলেড। ব্লিড না, ব্লিড। আচ্ছা, এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছি এটাকে কি বলা হয়? প্রিন্টেড। এটাকে কি বলা হয়? প্রিন্ট এরিয়া। বাকিরা তো কথাই বলে না। বাকিরা কি মানে ঘুমাইতেছেন নাকি? সাবরিনা, এরপর হচ্ছে সাইদুর রহমান, সারওয়ার জাহান, ভুইয়া। আছি। কেমনে আছি আল্লাহই জানে। আচ্ছা ঠিক আছে, যাই হোক। এরপরে আমরা যদি একটু দেখি, আর কিছু অপশন আছে, যেমন এই যে ভিতরে একটা মেজেন্ডা কালার গাইড, এটাকে সাধারণত কি বলা হয়? এটাকে বলা হয় আমার সেই সেফটি এরিয়া বা মার্জিন। সেফটি এরিয়া বা মার্জিন। বুঝতে পারছি? জি স্যার। ভেরি গুড। এবার আমি আসি, স্লাগ দিছিলাম, এই যে দেখেন স্লাগ। এটা আমার কি? স্লাগ। এটার মধ্যে আপনি চাইলে লিখতেও পারবেন, লেখাও যাবে। ঠিক আছে, সব করা যাবে এটার মধ্যে। বুঝতে পারছি? জি স্যার। এবার আরেকটা জিনিস আমি ছোট্ট করে দেখাবো। ফাইল থেকে নিউতে গেলে, ডকুমেন্টে গেলে এখানে আছে প্রাইমারি টেক্সট ফ্রেম। এটার কাজ কি? এটা এখন না, একটু পরে দেখাই, লাস্টের দিকে দেখাই এটা। ওকে, আমার এতটুকু চলে আসছে। এবার আসি আমি, উপরে যে বারটা আছে এটাকে বলা হয় কি? মেনু বার। উপরের পার্টটাকে কি বলা হয় বলেন তো? মেনু বার। মেনু বার।
মেনু বারের মধ্যে ক্লিক করার পরে আমরা যে পার্টটুকু পাই সেটাকে কি বলা হয়? অপশন বার। সেটাকে কি বলা হয়? অপশন বার। অপশন বার। কি বলা হয়? অপশন বার। কি বলা হয়? অপশন বার বলা হয়। আচ্ছা, এরপরে লেফটে যেটা আছে এটাকে কি বলা হয়? টুলস বার। এটাকে কি বলা হয়? টুলস বার। এটাকে কি বলা হয়? টুলস বার। ডান পাশে যেগুলো আছে সেগুলো কি বলা হয়? প্যানেল বলা হয়। কি বলা হয়? প্যানেল বার বা প্যানেল বলে। কি বলে? প্যানেল বা প্যানেল বার। বুঝতে পারছি? হ্যালো, ওকে। এরপরে আমরা আসি, যদি একটু এটার দিকে তাকাই, প্রথম টুলটার নাম কি? আমরা একটু টুল পরিচিত হই। প্রথম টুলটার নাম কি বলেন তো? সিলেকশন তারপরেরটা কি? ডাইরেক্ট সিলেকশন ডান দিকে ডাইরেক্ট সিলেকশন না, ডিরেক্ট সিলেকশন টুল। তারপর নিচেরটা আর্টবোর্ড এই যে টুলটা, এটার নাম কি? আর্টবোর্ড না, এটার নাম হচ্ছে পেজ টুল। নতুন পেলাম, নাম লিখে রাখি। নাম কি? পেজ টুল। নাম কি? পেজ টুল। পেজ টুল। নাম কি? পেজ টুল। পেজ টুল। ডান পাশে যেটা আছে এটার নাম হচ্ছে গ্যাপ টুল। নামগুলো লেখা রাখি, আমি একটুবার বুঝাইয়া দিব ডেফিনেশনে। প্রথম টুলটার নাম কি পেলাম? নতুন আমরা কি? পেজ টুল। পরেরটার নাম কি? গ্যাপ টুল। এরপরটা লেখেন কন্টেন্ট কালেক্টর টুল। নাম কি? কন্টেন্ট কালেক্টর টুল। ভেরি গুড। তারপরেরটা লেখেন কন্টেন্ট প্লেসার টুল। তারপরেরটা কি? কন্টেন্ট প্লেসার টুল। লেখা হয়েছে আপনাদের? চলেন এবার আমরা একটু দেখি। প্রথমটার নাম হচ্ছে পেজ টুল। পেজ টুল দিয়ে কি করে মূলত সেটা আগে আমাকে বুঝতে হবে। আপনি যদি কিনা কোনো পেজকে কাস্টমাইজ করতে চান, কাস্টমাইজ বলতে বোঝায় যেটা, সেটা হচ্ছে যে পেজকে যদি আপনি এডিট করতে চান, বড় ছোট করতে চান, তাহলে তার জন্য আমরা কি ব্যবহার করি বলেন তো? পেজ টুল। কি ব্যবহার করি? পেজ টুল। পেজ টুল। উদাহরণের জন্য যদি আমি বলি, ধরেন আমি চাই, আমাদের ডিকশনারি দেখছি তো আমরা, নাকি ডিকশনারি দেখছি না? ডিকশনারির মধ্যে একটা পেজ কিন্তু অনেক বড় থাকে, যেটাকে আমরা ওয়ার্ল্ড ম্যাপ বলি, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওকে। লাইক ধরেন এটা বড় করব, চলেন একটা প্রবলেম দেখা, এরপরে সলিউশনে আসতেছি। ধরে ড্র্যাগ করলাম, হাই দুইটা প্রবলেম ড্র্যাগ করলে আমার সবগুলা অটোমেটিক বড় হয়ে যাচ্ছে। আবার মানে আমি চাচ্ছি একটা বড় করব, হয়ে যাচ্ছে সবগুলা। আরেকটা কি, আমি ক্লিক করে আনতেছি কিন্তু এটা বড় তো হচ্ছে না, অটোমেটিক চলে আসতেছে। আবার দুইটা প্রবলেম আমি পাইছি। জি স্যার, পেয়েছি। দুইটা সলিউশন কি এখন কোন? কি করা যেতে পারে? ট্রেসিং টুলের ওখানে স্যার ক্লিক করতে হবে। হ্যাঁ, ওই যে প্রথমে স্যার ট্রেসিং টুলের নিচেরটা ক্লিক করতে হবে। চলেন আমি একটু দেখাই দিচ্ছি। যদি এমন আপনি চান, যদি এমন চান যে আমি চাই প্রথমে হচ্ছে যে সবগুলা করব না, শুধু একটা মাত্র ইন্ডিভিজুয়াল একটাকে আমি বড় করব, তাহলে সেটাকে সিলেক্ট করে এই যে উপর থেকে উইথ আছে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এই যে দেখেন বড় হচ্ছে, লাইক দিলাম ধরেন 11 ইঞ্চি বড় হয়েছে। যদি একটাকে করতে চান ইন্ডিভিজুয়াল, বুঝছি? আচ্ছা, আর যদি এমন হয় যে না স্যার আমি তো একটাকে করতে চাই না, যদি এরকম হয় তাহলে যেটা করতে হবে যে সবগুলো করতে চাইলে এভাবে অল্টার ধরে ড্র্যাগ করতে হবে। না, অল্টার ধরে ড্র্যাগ করে ছাড়লাম, এবার কিন্তু আমার সবগুলো আছে, দেখছেন? এবার কিন্তু আর আমার চলে আসে নাই। চলে আসছে? চলে আসে নাই, কারণ কি আমি অল্টার ধরে ড্র্যাগ করছি। আবার দেখাচ্ছি, জাস্ট পেজ টুলে গেলাম, সিলেক্ট করে অল্টার ধরে ড্র্যাগ করলাম, ছেড়ে দিলাম, কাজ শেষ। এবার আমি অল্টার ছাড়লাম, বুঝছি? জি স্যার। ভেরি গুড। তাহলে পেজ টুল দিয়ে কি করা যায়? যে কোনো পেজ গুলোকে কাস্টমাইজ করা যায়, খুব ইজিলি পেজকে কাস্টমাইজ করা যায়। বুঝতে পারছি? পারবো? জি স্যার, পারবো ইনশাআল্লাহ। ভেরি গুড। এবার আমরা দেখবো হচ্ছে গ্যাপ টুল। কি দেখবো? গ্যাপ টুল। গ্যাপ টুলের কাজ কি? গ্যাপ টুলের কাজ হচ্ছে সাধারণত কন্টেন্ট মানে অবজেক্ট এবং পেজের মধ্যে গ্যাপ নিয়ন্ত্রণ করা। আমি আবার বলতেছি, অবজেক্ট এবং পেজের মধ্যে কি করা? গ্যাপকে নিয়ন্ত্রণ করা। লাইক ধরেন আপনি এই পেজের মধ্যে একটা অবজেক্ট ক্রিয়েট করলেন, এবার করার পর আপনার ইচ্ছা
যেটা আমি একটা নির্দিষ্ট পরিমাণে সরাবো বা কতটুকু গ্যাপ হচ্ছে আমি দেখবো, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহার করা হয় কাকে? গ্যাপ টুল। কাকে ব্যবহার করা হয় বলেন তো? জব গ্যাপ টুল। চলেন একটু দেখি। একটা রেক্টেঙ্গেল নিলাম, কালার দিতে হবে। রেক্টেঙ্গেল তো নিলাম, কালার দিতে হবে না? কালার এই যে এখান থেকে চেঞ্জ করে দিলাম, আসছে? ফিলটা উপরে আনলাম, এবার এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। বুঝছি কালার দেওয়া? জি হ্যালো? স্যার। জি স্যার ওকে, ভেরি গুড। এবার কি করব, এইটাকে ধরলাম, ধরেন এখানে রাখলাম, চলে গেলাম গ্যাপ টুলে, এখানে দেখেন মাউসটা রাখছি, দেখছেন আসছে কিছু একটা? জি স্যার আসছে। উপরে একটা, নিচে একটা, ডান পাশে একটা। কিন্তু আমি যদি কর্নার বরাবর রাখি, এভাবে কর্নার বরাবর রাখি, সেটা কিন্তু আসে না। আসছে? আসছে? না স্যার আসে আসে নাই নাই। কেন? কারণ গ্যাপ টুল বলে আমি কখনো কর্নার অনুযায়ী কাজ করি না, আমি কাজ করি হয় হরিজন্টাল নতুবা ভার্টিক্যাল। এবার কিভাবে কাজ করে চলেন দেখি। এখান থেকে যদি আপনি ড্র্যাগ করেন, এই যে দেখেন অবজেক্ট ছোট হয়ে যাচ্ছে, জি স্যার আসছে। অবজেক্ট ছোট হয়ে কিন্তু আমি গ্যাপ পাইতেছি, তাই না? কিন্তু আপনি স্যার। চান যে স্যার আমার অবজেক্ট ছোট হবে না কিন্তু গ্যাপ বের হবে। লাইক মনে করেন আপনি কি চাচ্ছেন, স্যার আমি চাই আমার অবজেক্ট ছোট হবে না কিন্তু গ্যাপ বের হবে। তাহলে কি, জাস্ট আগের মতো কিবোর্ড থেকে অল্টার ধরে ড্র্যাগ করেন। এখন কি গ্যাপও বের হইতেছে, আবার কি অবজেক্টও ছোট হচ্ছে না, দেখতেছি? জি স্যার। বুঝতে পারছি এবার? জি স্যার এই গেল গ্যাপ টুল। পারা যাবে? সবাই পারবেন? জি সবার স্যার পিসিতে কি, সবার পিসিতে ইনডিজাইন কি আছে? স্যার আমরা যেমন ফটোশপে বা অন্য অন্য গুলাই যেভাবে মুভ করতাম এভাবে মুভ হবে না এখান থেকে? হ্যাঁ, কেন হবে না, এই যে অবশ্যই হয়। আচ্ছা, নেক্সট এরপর আমরা দেখবো কন্টেন্ট কালেক্টর টুল। কি দেখবো? কন্টেন্ট কালার কালেক্টর। টুল। নামটাই দেখেন কত সুন্দর, কন্টেন্ট কালেক্টর টুল। লাইক থাকে না আপনার হচ্ছে প্রিয় মানুষদের থেকে কিছু কিছু কালেক্ট করে রাখা, হয় কি না? লাইক ধরেন আপনার প্রিয় মানুষ অনেকগুলো জিনিস দিয়েছে, সেগুলো আপনি কালেকশন করে রেখে দিছেন, মাঝে মধ্যে আপনি একটু একটু করে দেখেন, আপনার কাছে ভালো লাগা কাজ করে, আপনার যখন ইচ্ছা আপনি তখন সেগুলো বের করতে পারেন, নিজের কাছে রেখে দেন, হয় কিনা এরকম? জি স্যার হয়। আচ্ছা, তো মানে এই কাজগুলোকে আপনি চাইলে এখানে করতে পারেন। যেমন ধরেন ডিজাইন আছে, ডিজাইনের মধ্যে আমি চাই এই শেপটা, তো দুইটা শেপ করলাম মনে করেন, এটার কালারটা আমি একটু চেঞ্জ করে দিলাম, এই যে দিলাম, ধরেন একটু চেঞ্জ করে একটা কালার দিলাম। এই আমি চাই দুইটাকে আমি আমার কাছে কালেকশন করে বা কালেক্ট করে রেখে দিব, আমার যখন দরকার হবে আমি তখন আমার যখন দরকার হবে আমি তখন বের করে করে দেখবো, অথবা এখানে প্লেস করব, কাজ করব এক কথায়। তার জন্য প্রথমে কি করতে হবে, আমাকে কন্টেন্ট কালেকশন করতে হবে বা কালেক্ট করতে হবে। কিভাবে কালেক্ট করে? চলে গেলাম কন্টেন্ট কালেক্টর টুলের মধ্যে। কন্টেন্ট কালেক্টর টুলে যাওয়ার পরে আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম, অটোমেটিক দেখেন তো কালেকশন হয়ে গেছে। জি স্যার হ্যাঁ, হয়েছে। এবার আমার আরেকটা কালেকশন করতে হবে, ওই যে কোন কালারটা, ওই যে আরেকটা কালার আছে পাশে, সেই কালারটা তো কালেকশন করতে হবে, করতে হবে না? জি দিলাম, স্যার। এটার মধ্যে ক্লিক হয়েছে, কালেকশন। জি স্যার হয়েছে। তাহলে কালেক্টর কি বুঝতে পারছি? জি স্যার এবার প্লেস করতে হবে, আপনি যে মানে কালেকশন করছেন, এবার প্লেস করতে হবে না, দেখবেন না মাঝে মধ্যে একটু? হ্যাঁ, প্রিয় মানুষ দিচ্ছে, দেখতে হবে না? চলেন একটু দেখি। প্লেস করার জন্য এই যে এখানে আছে কন্টেন্ট প্লেসার টুল, অথবা এইখানে আছে, গেলাম প্লেসার টুলের মধ্যে। এতটুকু বুঝছি? হ্যালো? জি স্যার। ওকে, এবার আমি আরেকটা জিনিস দেখাই। প্লেস করার জন্য এই যে দেখেন এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে, তিনটা অপশন। প্রথমটার নাম হচ্ছে সিঙ্গেল। এটার কাজ কি? মূলত এটার বিষয়টা হচ্ছে আপনি যখন ক্লিক করবেন, ও এখান থেকে কাট করে নিয়ে যাবে আপনার এই যে এরিয়াটার মধ্যে কি আছে না। যখন আপনি সিঙ্গেল রেখে ক্লিক করবেন, দেখেন এখান থেকে সরাসরি বের করে দিচ্ছে, আপনার কিন্তু কালেকশনের মধ্যে আর নাই, দেখছেন? কালেকশনে কি আর আছে? নাই। এক কথা আমরা যেটা কাট বলি, কি বলি? কাট বলি। কাট। কাট হয়ে গেছে। কিন্তু আমি তো কাট করতে চাই না, আমি কি করতে চাই বলেন তো? আমি চাই কার্ডের পাশাপাশি কি হবে, মানে আমি হচ্ছে কালেকশন করে কপি করে রাখবো, এখানেও থাকবে আমার, এখানেও থাকবে, এখানেও ব্যবহার হবে। কারণ একই ডিজাইন আমি বারবার ব্যবহার করতে পারি, বারবার বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি, কি পারি কিনা? জি স্যার পারি। তো আগে আমি তাহলে কালেকশন করি, করলাম, এবার আমি আবার রাখবো। কিভাবে রাখা যায়? এবার এখানে তুলে গেলাম প্লেসারে গিয়ে আমরা সিঙ্গেল যেটা, এটা না দিয়ে আমরা দিব কি ডাবল, দিলাম ডাবল। এবার আমি একটু যদি দেখি, এই যে দেখেন এখানে একটা দিলাম, এখান থেকে কি কমে গেছে? না স্যার। কমে যায় না, আমি কিন্তু যতবার ক্লিক করতেছি আসতেছে, দেখছেন? তাই না? জি স্যার। এবার আরেকটা বিষয়, এখানে আমার আরেকটা যে কালার আছে আমি সেই কালারটা এখানে অ্যাপ্লাই করব।
যদি আমি একটু দেখি, আমি এখানে ক্লিক করতেছি, কই ভাই ক্লিক তো হয় না, কাজও তো হয় না, তাহলে এখন কি করা যাবে? সহজ একটা উপায় আছে, এটা এভাবে কাজ করবে না, এইখান থেকে অ্যারো দিতে হবে। এই যে দেখেন এখানে, আমি একটু উপরে উঠাই, এই যে দেখেন এখানে একটা অ্যারো আছে, দেখতে পাচ্ছি, জি দিলাম স্যার, অ্যারোতে দেখতে পাচ্ছি। ক্লিক, এবার আসছে নেক্সট, এবার আপনি দেন, দেখছেন আসছে, এই যে নেন, আবার গ্রিনটা লাগবে, এখানে ক্লিক করেন, এবার আপনি এবার ইউজ করেন, বুঝছি এতটুকু? জি স্যার, বুঝছি। আরেকটা অপশন কি, এটার কাজ হচ্ছে অটোমেটিক এটা চেঞ্জ করে দিবে। যেমন এখন আপনার কি আছে, গ্রিন আছে না, আমি এখানে গেলাম, একটু খেয়াল করেন, এখন আমার এখানে প্রথমে কি আছে, গ্রিন, তাই তো? জি স্যার। আমি গ্রিনটা এখানে অ্যাপ্লাই করলাম, অটোমেটিক চেঞ্জ হয়ে পরের বার কি চলে আসছে আমার, আরেকটা কালার। আবার যখন এটা অ্যাপ্লাই করব, আবার অটো চেঞ্জ হয়ে গ্রিন চলে আসছে। এখন আপনার ধরেন গ্রিনটাই দুইবার লাগবে, এখন আপনি তাইলে অটো যদি দিয়ে রাখেন তাহলে অটো চেঞ্জ হয়ে যাবে, অটো চেঞ্জ হয়ে যাবে না? জি তো এই জন্য আমরা ব্যবহার করি সাধারণত প্রফেশনালি দ্বিতীয় নম্বর অপশনটা। এটার কাজটা কি, আমার যদি প্রয়োজন হয় আমি অন্য কালার ইউজ করব, প্রয়োজন না হইলে আমার যেটা দরকার আমি সেটা ইউজ করব। করলাম, আমার মনে হচ্ছে এখন আমার এই কালারটা দরকার, এটা দিয়ে আমি ওই কালারটা অ্যাপ্লাই করলাম, বুঝছি? জি স্যার, বুঝছি। স্যার মনে করেন যে আমি একটা সবুজ কালারটা নিয়েছি, নেওয়ার পর আমার ওই কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে কি করব? সেম জিনিসই তো, চেঞ্জ এখান থেকে করতে হবে, কালেকশন থেকে চেঞ্জ করা যাবে না। এখান থেকে ধরে এই যে কালার নেন, হয়েছে? স্যার এই কালেকশনে যদি আমি অনেকগুলো আইটেম রাখি, সেক্ষেত্রে রাখেন, অ্যারো প্রেস করে 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 সবার পরে যাওয়া, এটা একটা ঝামেলা না? শর্টকাট নাই? অবশ্যই ঝামেলা, কোনো শর্টকাট নাই স্যার, করতে হবে, কিছু করার নাই। আচ্ছা, এতটুকু বুঝছি আমরা সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, সবার কাছে কি সফটওয়্যারটা আছে, অ্যাডোবি ইনডিজাইন সফটওয়্যারটা? স্যার নামানো যাবে স্যার? নামানো যাইবো? এখন আর নামানো লাগবে না, শুক্রিয়া, থাক। আচ্ছা, আমার ইউনিট শেষ, পেজ দেখানো শেষ। আচ্ছা, টুল বারও বোঝানো শেষ, এবার ইন্টারফেস ওভারভিউ দেখানো শেষ। এবার আমরা চলে যাব এডিটিং ডকুমেন্ট সেটআপ এন্ড লেআউট। এডিটিং ডকুমেন্ট সেটআপ এন্ড কি লেআউট, কিভাবে ডকুমেন্ট সেটআপটা এডিট বা মডিফাই করতে হয়। ওকে, খেয়াল করি, আমি একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পর আমার মনে হচ্ছে এখানে কিন্তু আমার কোনো কলাম বা র দেওয়া নাই, দেওয়া আছে কি? না স্যার। আমি চাই এখানে কলাম বা র দিব। লেআউট, মার্জিন এন্ড কলাম চলে আসছে। প্রথমে আসছে আপনি মার্জিন, আপনি যে মার্জিন চেঞ্জ করতে চান। এখন এখানে একটা সমস্যা, কি সমস্যা? আপনি যখন ডকুমেন্ট নিতেন তখন যদি দিয়ে ঢোকেন তাহলে কি হবে, যে সবগুলোতে সেম জিনিস থাকবে। আর এইখান থেকে যদি নির্দিষ্ট, মানে এখানে ক্লিক রেখে বা এখানে ক্লিক রেখে যদি লেআউট থেকে মার্জিনের কলামে যান, শুধু পরিবর্তন হবে এই পার্টটুকুর, অন্য আর কোনোটার পরিবর্তন ঘটবে না। লাইক দেখেন, মার্জিনটা বাড়ায় দিলাম, দেখেন অন্য কোনোটার পরিবর্তন না, শুধু পরিবর্তন হচ্ছে কোটা, এই দুইটা পার্টের মধ্যে, দেখতে পাচ্ছেন? জি স্যার। আর যদি আপনি ডকুমেন্ট নেওয়ার সময় দিয়ে ঢোকেন তাহলে কি সবগুলো ডকুমেন্ট আবার সেম থাকবে। ক্লিয়ার? জি স্যার। ভেরি গুড। দেখি আমরা লেআউট, লেআউট থেকে মার্জিন এন্ড কলাম, এই যে আছে আমার কলাম, আর ধরেন এখান থেকে কলাম দরকার আছে, এই যে দেখেন, এই যে এটার মধ্যে কলাম আছে কিন্তু, এই যে লেআউট, মার্জিন এন্ড কলাম, এখান থেকে আমি কলাম দিয়ে দিচ্ছি, যতগুলো কলাম লাগবে। এই হচ্ছে কলামের দুইটা উইডথটা, যদি বাড়ায় দিই আমি, আসছে, দেখছেন? জি স্যার। ওকে, তাহলে কলাম এবং কলামের গাটার বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, ভেরি গুড। নেক্সট, এরপরে আমার আছে স্ক্রিন মোড কি। স্ক্রিন মোডটা মূলত হচ্ছে যে আপনি কাজগুলো করার পর আপনি এটা কোন ভিউতে দেখবেন বা আপনি কেমন ভিউতে দেখতে চান, এটাকে কি বলা হয়, স্ক্রিন মোড। কি বলা হয়? স্ক্রিন মোড। লাইক উদাহরণের জন্য আমি স্ক্রিন মোড কোত্থেকে দেখবো, নোট রাখি। স্ক্রিন মোড দেখার জন্য আপনার যাইতে হবে ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড, লিখে রাখি ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড। স্ক্রিন মোড কই পাবো? ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড, লিখে রাখি। ভিউ, ভিউ থেকে কি স্ক্রিন মোড। পানি খাবেন? না স্যার, পানি খাবো না। আরে খান খান, একটু খান। হাসান ভাই, ও হাসান ভাই, জি কই স্যার। আছেন? আচ্ছা, শরীরটা ভালো নেই? আলহামদুলিল্লাহ স্যার, আল্লাহ ভালো রাখছে। আচ্ছা, আপনার আপনার শরীর নামে তো ভালো না কিছু স্যার? শুনতেছি।
আমার শরীর একটু একটু শরীর ভালো, মনটা এর মধ্যে একটু সমস্যা আছে, মনের মধ্যে একটু কষ্ট আছে আপনারে নিয়ে, বুঝছেন? মানে অনেক আমার কিছু শুনি, বাইরে থেকে শুনতে হয়, আপনি তো কিছু জানেন না। শুনলাম আপনার নাকি শীঘ্রই বিয়ে শাদী আছে, তো মানুষের কাছ থেকে শুনতে হয়, আপনি তো আর কিছু বলেন না, তাই একটু মনে কষ্ট। স্যার মজা নেই, আমি বুঝতে পারছি। এর আগেও না না নাচের বিষয় নিয়ে আপনি মজা নিছেন। না না, কি বলে, আমি কখনো মজা নিই না, বুঝছেন? আপনি কি, আপনি আপনার নিয়ে মজা নিতে যাবো কেন? আপনি কি মানে মানে ইয়ে নাকি আর কি, হ্যাঁ? না স্যার, তাইলে এই যে আপনি যেগুলো বলেন স্যার এগুলো ভুয়া নিউজ, ভুয়া বানাই নিউজ? বানাই বলতেছেন। আমি বানায় বলতেছি না, তাহলে হতে পারে আমার যে বলছে তারা হয়তো বানায় বলছে, আমি কি আর বানায় বলি বলেন? স্যার হুম? আমার তিনি এমন বর্তমানে নাই মনে হয় করছে। আছে 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 আছে। তো যাই হোক, আপনার আপনার প্রিয়সী কেমন আছে? কে স্যার? বললাম আপনার প্রিয়সী। কে এসে? সেটা তো আমার থেকে আপনি ভালো জানেন। আমি তো জানি না স্যার। জানেন না? হায় আল্লাহ, কি করেন? আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষে আমার সাথে পার্সোনালি দেখা করে নাই একদিন, আমি দেখাই দিব না কে সেটা, ঠিক আছে? আমার কাছে ছবিও আচ্ছা আছে। স্যার, আসবেন একদিন। হ্যাঁ, আইসা দেখা করেন। গ্যাং নিয়ে এসেন, শুধু আপনার না, আরো অনেকেই আছে, তাদেরও মানে দেখাই দিব না, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, তো যাই হোক, স্ক্রিন মোডে চলে যাচ্ছে। আমরা স্ক্রিন মোডে যাওয়ার জন্য কই যাবো? ভিউ, ভিউ থেকে স্ক্রিন মোড গেলে এখানে আছে নরমাল। এখন আমরা যেই মোডে আছি, অর্থাৎ ব্লিড, প্রিন্ট এরিয়া এবং হচ্ছে সেফটি এরিয়া বা মার্জিন সহ দেখা যায়, এটার নাম কি? নরমাল। আমি যখন প্রিভিউতে ক্লিক করলাম, এই যে দেখেন প্রিভিউ কি দেখাচ্ছে আমার? উইদাউট ব্লিড, শুধুমাত্র আমার প্রিন্ট এরিয়া দেখা যাচ্ছে, আমার কিন্তু স্লাগও দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে? হুম, দেখা যাচ্ছে না। ভিউ থেকে আমি যখন এখন দিব এখান থেকে ব্লিড, তার মানে কি আমার শুধু ব্লিড সহ দেখা যাচ্ছে। যখন আমি এখান থেকে দিব স্লাগ, তখন কি শুধু স্লাগটা দেখা যাবে, দেখছেন? এই হচ্ছে ভিউ মুডটা, যে আপনি কোন মুডে দেখবেন। মূলত আপনি কাজ করার পরে কাজটার আউটপুটটা কেমন হলো না হলো সেটা আপনি আগে থেকে দেখতে পারবেন। বুঝতে পারছি? জি স্যার। নাইস। নেক্সট, এরপরে কি আছে? এরপরে আমার আছে হচ্ছে জুমিং। জুমিং কি? জুম ইন জুম আউট, এটা বুঝছি তো। অল্টার ধরে জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, জুম ইন জুম আউট, পারবো না? স্যার লিখে রাখি, অ্যাডোবি ইনডিজাইনে জুম আউট হয় 5%, জুম আউট হয় সর্বোচ্চ 5% পর্যন্ত। লিখে রাখি, ইনডিজাইনে, অ্যাডোবি ইনডিজাইনে জুম আউট হয় সর্বোচ্চ 5% পর্যন্ত। লিখছি। আর ইনডিজাইনে জুম ইন হয় সর্বোচ্চ 3200%। 3200%, লিখে রাখি। ফটোশপে হয়তো 12800%, ইলাস্ট্রেটরে তো 64000%, আর ইনডিজাইনে কত? 3200%। জুম হয় সর্বোচ্চ কত? 3200%, মনে থাকবে? জি স্যার। ভেরি গুড। গেল। এরপরে আমার কি আছে? ডকুমেন্ট প্যান। এই ডকুমেন্ট প্যান আবার কি? কিসের প্যান? হ্যাঁ, একটা হচ্ছে পড়ার প্যান্ট, একটা হচ্ছে লেখার প্যান্ট, আর একটা হচ্ছে প্যান মানে করা। এখন এটা কোন প্যান? হুম, কথা কয় না। আপনারা শিখছিলেন ডকুমেন্ট হ্যান্ড, মনে আছে? হ্যান্ড টুল দিয়ে যে ডকুমেন্ট প্যানের কাজ করতেন, এই যে হ্যান্ড টুল, হ্যান্ড টুল দিয়ে আমরা যে পেজের এক পাশ থেকে আরেক পাশে যাইতাম, এটাকে কি বলা হয়? ডকুমেন্ট প্যান। এটাকে কি বলা হয়? ডকুমেন্ট প্যান। মনে পড়ছে? জি স্যার। ওকে, নেক্সট, আন্ডারস্ট্যান্ডিং দ্য কালার প্যানেল। কালার প্যানেলটা আমাকে একটু বুঝতে হবে। কালার প্যানেলটা কোথায় আছে? উইন্ডো, উইন্ডো থেকে আছে কালার, কালার থেকে এই যে কালার। দেখেন এই যে এখানে আমার কালার আছে, আপনার কি কালার লাগবে আপনি এখানে জাস্ট সিলেক্ট করে দেন। কালার আসতেছে, মুড এখানে চেঞ্জ করতে পারবেন, RGB দিতে পারবেন, আপনি এখানে ল্যাপ কালার দিতে পারবেন। তো আমরা জাস্ট সেম ওইটা রাখলাম। এবার দেখেন আমরা যে কোনো কালার চুজ করে খুব ইজিলি দিতে পারছি। বুঝতে পারছি? এরপরে আবার সোয়াচ লাগবে আপনার। উইন্ডো, উইন্ডো থেকে কালার, এই যে আছে সোয়াচ, এই যে আছে গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমি আরো বিস্তারিত দেখাবো। এখন জাস্ট একটু দেখেন এখানে গ্রেডিয়েন্টটা আছে। আগামী ক্লাসে আমার গ্রেডিয়েন্ট নিয়ে ক্লাস আছে, আমি দেখাই দেব ইনশাআল্লাহ, ঠিক আছে? সোয়াচও অ্যাপ্লাই, কালার অ্যাপ্লাই করা দেখাবো, কেমন? জি স্যার। আচ্ছা, নেক্সট, এরপরে আমার কি আছে? এরপরে আছে হচ্ছে এখানে ইম্পোর্টিং শেপ এন্ড অবজেক্ট ফ্রম ইলাস্ট্রেটর। ইলাস্ট্রেটর থেকে যে কোনো কিছু আপনি চাইলে এখানে ইম্পোর্ট করতে পারবেন।
কিভাবে? খুব ইজি প্রসেস, খুবই ইজি প্রসেস, একদম ইজি প্রসেস। লাইক কিরকম? আচ্ছা, এখানে যেটা আছে আমি এটা নিয়ে একটু কাজ করি। লাইক ধরেন এই যেটা আছে, এটা ধরলাম, কন্ট্রোল সি কপি করছি, কপি করে ইনডিজাইনের মধ্যে গেলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, চলে আসছে। হ্যাঁ, জি স্যার। এবার এটা আপনি কালার চেঞ্জ করা যায়, আনগ্রুপ করতে পারি। এবার দেখেন প্রতিটা কিন্তু আলাদা। নেন, তার মানে খুব সহজেই আপনি ইলাস্ট্রেটর থেকেও কালার বা শেপ নিয়ে আসতে পারতেছেন। বুঝতে পারছি? স্যার এটাকে দেখে মনে হচ্ছে সাইড দিয়ে হালকা হালকা ফেটে গেছে। এটা ক্লিপিং করা ছিল এই জন্য, মানে এটা তো ইয়া করা, এরকম করা, তো এই জন্য এই জন্য ইয়া করে, এই যে দেখছেন কি অবস্থা। এখন দেখেন একটু খেয়াল করেন, এখানে আবার আলাদা আরেকটা শেপ দেওয়া হয়েছে, দেখছেন? তাহলে এটা কি করা যায়? কাইটা দিলে ভালো লাগবে না? মূলত এটা এক সাইডের, তো এই জন্য এরকম কাইটা দেওয়ার জন্য আমরা কি করতে পারি, উইন্ডো থেকে অবজেক্ট, এখান থেকে এই যে আছে পাথ ফাইন্ডার, গেলাম পাথ ফাইন্ডার থেকে আমি দিয়ে দিলাম, এই তো কাজ শেষ। এবার দেখেন, এবার বুঝছি কেটে গেছে না? জি স্যার। তার মানে এখানেও পাথ ফাইন্ডার আছে, দেখছেন? আচ্ছা, এতটুকু বুঝছি তো, নাকি শেপ আনতে পারবো না ইলাস্ট্রেটর থেকে? তার মানে ইলাস্ট্রেটর থেকে শেপ পাই নাই, এবার কিন্তু আপনি আপনার ডিজাইনের মধ্যে খুব সুন্দর করে ইজিলি এখানে বসাই দিতে পারবেন। পসিবল? জি স্যার। ভেরি গুড। নেক্সট, এরপরে আমার কি আছে, ইম্পোর্টিং গেল টাইপ টুল, মজার একটা টুল, টাইপ টুল। টাইপ টুল দিয়ে প্রথমে লিখতে হবে, আমি লিখবো কিভাবে একটু খুবই 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 গুরুত্বপূর্ণ, একটু বোঝার চেষ্টা করি। টাইপ টুলে কি বলতেছে, আমাকে লিখতে হবে, আমি লিখবো কিভাবে? আমরা ইলাস্ট্রেটরে জাস্ট টাইপ টুলে গিয়ে ক্লিক করলে লেখা যাইতো, তাই না? ইলাস্ট্রেটরে টাইপ টুল দিয়ে ক্লিক করলেই লেখা যাইতো, কিন্তু ইনডিজাইন বলে তুমি যদি শুধুমাত্র টাইপ টুল দিয়ে ক্লিক করো তাহলে তুমি লিখতে পারবা না। কেন? ইলাস্ট্রেটরের পাওয়ার পয়েন্টে কিভাবে লিখতে হতো, লেখার জন্য আগে আপনাকে একটা এরিয়া নিতে হবে, চিহ্নিত হবে এরিয়া, মনে আছে? জি স্যার। আচ্ছা, সে এরিয়া নিতে হইতো। ইনডিজাইনও বলে তোমার যদি আমাকে এখানে লিখতে হয়, একটা ফ্রেম নিতে হবে, যে ফ্রেমটার নাম হচ্ছে টেক্সট ফ্রেম। সেই ফ্রেমটার নাম কি? টেক্সট ফ্রেম। সেই ফ্রেমটার নাম কি? টেক্সট ফ্রেম। সেই ফ্রেমটার নাম কি? টেক্সট ফ্রেম। কিভাবে নিব টেক্সট ফ্রেমটা, কিভাবে নিব? এই যে আমরা টাইপ টুলের মধ্যে গেলাম, গিয়ে জাস্ট এখান থেকে দেখেন একটা এরিয়া ড্র্যাগ করলাম, ফ্রেম আসছে। জি স্যার। যদি আমি এভাবে ক্লিক করে, দেখেন ক্লিক করতেছি, সারাদিন আমি লিখতে পারবো না। একটা এরিয়া ড্র্যাগ করলাম, এবার যদি আপনি এর মধ্যে যা খুশি তা লেখেন, সমস্যা নাই। বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা চাইলে লরেন্স থেকেও আয়না কপি করে এখানে বসাতে পারবো এখন। জি স্যার। যদি আপনার নেট না থাকে তাহলে কি করবেন, টাইপ ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট, অটোমেটিক লেখা চলে আসছে। হ্যাঁ, জি স্যার। চলুন আমি আরেকবার দেখাচ্ছি। আমি এখান থেকে কি করলাম, একটা ফ্রেম ড্র করলাম, এই যে একটা ফ্রেম ড্র করলাম। এবার টাইপ, এখান থেকে জাস্ট ফিল উইথ প্লেসহোল্ডার টেক্সট, দেখেন তো চলে আসছে, অটোমেটিক আসছে। জি স্যার। বুঝতে পারছি? জি স্যার স্যার। লেখাগুলো অ্যালাইন ঠিক নাই। অ্যালাইন ট্যালাইন পরে ঠিক করবো, আগে দেখেন এগুলো আসছে কিনা। হ্যাঁ, ওকে। এবার লেখা আসলে আমরা অ্যালাইন ট্যালাইন সব ঠিক করতে পারবো। লিখলাম, এবার লেখার পরে, লেখার আরো অনেক কাজ আছে। লেখার পরে দেখেন আপনি লেখাটা যদি কালার চেঞ্জ করতে চান, যদি কালার চেঞ্জ করতে চান, একটা প্রবলেম আছে। কি প্রবলেম? আপনি যদি কিনা এমন হয় যে এভাবে সিলেকশন টুল দিয়ে জাস্ট এটাকে আপনি ধরলেন, মনে করেন এভাবে ড্র্যাগ করে ধরলেন, এইভাবে জাস্ট ক্লিক করলেন, এই যে ধরলেন, ধরার পরে এখান থেকে যদি আপনি কালার দেন, দেখছেন কি প্রবলেম হয়েছে? আমার ফ্রেম অনুযায়ী নিচে কালার পড়ে গেছে। কি? ফ্রেম অনুযায়ী নিচে কালার পড়ে গেছে, বাট আমি তো ফ্রেমে কালার দিতে চাই নাই, আমি চাইছি কি ফন্টে কালার হবে, রাইট? তাহলে কি করতে হবে, জাস্ট এটাকে সিলেকশন করতে হবে, মানে এইভাবে দেখেন, এই যে টাইপ টুলে যান, গিয়ে একটা ক্লিক করেন ভিতরে, এবার যতটুকু কালার চেঞ্জ করতে চান সিলেক্ট করেন, এই যে দেখেন লেখা আসছে টি, দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করেন, এবার আপনি কালার দেন, যে কালার আপনার ভাই ভালো লাগে দেন, দিয়ে ওকে, আসছে কালার। এবার আসি অ্যালাইন, এই যে ফন্টের অ্যালাইন, এটাকে ধরেন, এই যে দেখেন এখানে আমাদের ডাবল ক্লিক করেন, এই যে টেক্সটের মধ্যে যান, এই যে দেখেন আসছে লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, এরপর লাস্ট লাইন লেফট জাস্টিফাই, লাস্ট লাইন সেন্টার জাস্টিফাই, লাস্ট লাইন রাইট জাস্টিফাই, জাস্টিফাই অল, যেটা জাস্টিফাই অল।
আর প্রথম যেটা ছিল আমাদের, আমরা এটা রাখতে পারি। এই যে দেখেন, এখন দেখতে সুন্দর লাগতেছে। হ্যালো, জি স্যার। বুঝতে পারছি এতটুকু সবাই আমরা? তাহলে আমাদের ইনপুটিং টেক্সটও কিন্তু ডান। এবার আমরা কি দেখবো? এখান থেকে দেখবো হচ্ছে টেক্সট ওভারসেট। কি দেখবো? স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ হ্যাঁ, করেন করেন। স্যার অনেক সময় যে আমরা বিভিন্ন উপন্যাসের জন্য বাংলায় লিখতে হয়, তো এই লেখাগুলো তো আমরা লিখে দিতে হবে, তাই না? না, ক্লায়েন্ট আপনাকে লিখে দিবে, আপনি জাস্ট ওটা কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিবেন, অর্থাৎ ওয়ার্ড ফাইল দিয়ে দিবেন। আর বাংলা লিখতে চাইলে বাংলা লেখা সাপোর্টের জন্য তো আগে আপনাকে হচ্ছে কি করতে হয়, যে হচ্ছে আপনাকে বিজয় 52 রাখতে হবে, আদার্স কিছু রাখতে হবে, তাই না? বিজয় 52 রাখতে হবে, এরপর হচ্ছে পিসিতে আপনার বাংলাটা ইনস্টল দিতে হবে, তাই না? জি স্যার, এই ক্ষেত্রে অনেক সময় যে কপি করে পেস্ট করলে ওই বাংলা ফন্ট সাপোর্ট করে না, সেক্ষেত্রে কি করতে পারি? এই জন্য যেমন তো বললাম, ইংরেজি লেখা কন্ট্রোল ভি পেস্ট করে দিলে সেক্ষেত্রে সহজে সাপোর্ট করে, কিন্তু বাংলাটা সাপোর্ট করে না। এই জন্যই আমাদেরকে Copy paste বিজয় করলে। 52টা, এই জন্য আমাদের কি রাখতে হবে? বিজয় 52 রাখতে হবে। বিজয় 52 দিয়ে আমরা চাইলে লিখতে বিজয় পারি 52 খুব রাখি, সহজে। কিন্তু তবে অনেক ফন্ট আছে যেগুলো সাপোর্ট করে না। হ্যাঁ, হইতে পারে। তার জন্য আমরা তো ফন্টও নামাইতে পারি। আমরা তো বাংলা ফন্টের জন্য তো বিভিন্ন সাইট আছে। বিজয় 52 অক্ষর 52 আছে, আমরা জানি। অক্ষর 52 এটা একটা মানে সব ফ্রি ফন্ট পাবেন না, তবে মোটামুটি পাবেন আর কি। অক্ষর 52 আছে, এরপর অক্ষর 52 থেকে আরেকটা সাইট আছে, লিপি ঘর আছে আরেকটা। লিপি ঘরে যদি আপনি যান, লিপি ঘর একটা, এখানে যান, অনেক ফন্ট আপনি ফ্রি পাবেন। এই যে আপনারা চাইলে এগুলো নামায় নিতে পারেন। আর যদি দেখেন আপনার কাজ করছে না, এরপরে সাপোর্ট করছে না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন যে হচ্ছে ওই বিজয় ক্লাসিক ইউজ না করে ইউনিকোড ব্যবহার করবেন, তাহলে দেখবেন সাপোর্ট করবে। ঠিক আছে? স্যার আমার পিসিতে ইউনিকোড সাপোর্ট করে না, বা বুঝি নাই। ইউনিকোড আমার পিসিতে সাপোর্ট করে না, লেখা ভেঙে যায়। ক্লাসিক সাপোর্ট বিজয় করে। ক্লাসিক সাপোর্ট করে, তাহলে ক্লাসিকটা দিয়ে দেখবেন, তাহলে ক্লাসিকটা হবে। মানে যেই ফন্টের মধ্যে ক্লাসিক হয় না, সেই ফন্টে ইউনিকোড হবে। বুঝতে পারছি? এরপর ট্রাই করে দেখে, না পারলে আমাকে দেখান, ইনশাআল্লাহ চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। হ্যাঁ, ওকে। এবার আমরা যাচ্ছি টেক্সট ওভারসেট। টেক্সট ওভারসেট কি মনে হয়? টেক্সট ওভারসেট বলেন। জানি না। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি টেক্সট ওভারসেট মানে কি। একটু হোল্ড করেন। হ্যাঁ, চলেন আমরা চলে যাই কোথায়? ইনডিজাইন। তো প্রিন্ট অপশন চলে গেছে, লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আচ্ছা, চলে গেলাম আমরা কোথায়? ইনডিজাইনের মধ্যে। আমি ধরেন এখানে লিখবো। হ্যাঁ, একটু জাস্ট দেখেন, একটা এরিয়া ড্র্যাগ করলাম, আমি এর মধ্যে লিখলাম, প্লেসহোল্ডার টেক্সট লিখলাম। আচ্ছা, টেক্সটের মধ্যে গেলে কিন্তু এখানে আমাদের বাকি সব অপশন গুলো আছে। ফন্টের নাম, এরপর হচ্ছে কি বলে ফন্টের ফ্যামিলি, ফন্টের সাইজ, লিডিং ভ্যালু, অল ক্যাপ, বা তারপর কি আছে সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট, স্মল ক্যাপ, আন্ডারলাইন, স্টিক থ্রো, কার্নিং, ট্র্যাকিং, ভার্টিক্যাল স্কেল, বেজলাইন শিফট, হরিজন্টাল স্কেল, রোটেশন, সবকিছু আগের মতনই আছে। দেখতেছেন? তো আশা করি প্রবলেম হবে না। প্রবলেম হলে তো আমি আছি ইনশাআল্লাহ। তো যেটা দেখাতে চাচ্ছিলাম, এই যে আমি লেখাগুলা লিখলাম, লেখার পরে কোনো কারণে এটাকে আমি একটু বক্সটাকে ছোট করলাম, করছি? হ্যালো, করার পরে দেখেন এই যে নিচে একটা লাল কালার একটা দাগ চলে আসছে, দেখছেন? এটার মানে কি? এটার মানে হচ্ছে সে আপনারা বলতেছে যে তুমি এখানে যে ফন্টগুলো লিখছো বা যা লেখা লিখছো, এই লেখা যথেষ্ট নয়, তোমার এই এরিয়া বা ফ্রেমের বাহিরে আরো বেশ কিছু লেখা আছে। বুঝাইতে পারছি? ডিজাইনের ভাষায় এটাকে বলা হয় ইরর। ডিজাইনের ভাষাটাকে কি বলে? ইরর। ডিজাইনের ভাষাটাকে কি বলে? ইরর বলে। একটা মিনিট হোল্ড করুন তো। এটা ওকে, ডিজাইনের ভাষাটাকে কি বলে? ইরর বলে। কি বলে? ইরর বলে। আমি আপনার এটা একটু ছোট করতেছি যেন আপনাদের বুঝতে সহজ হয়, তাই মানে দেখাবো তো, একটা জিনিস দেখাবো তাই। এবার দেখা, এবার ঠিক হয়ে যাবে। এবার দেখেন, খেয়াল করেন, যখন আমি এখানে এই যে ইররটা দেখাচ্ছে, ইরর মানে হচ্ছে টেক্সট ওভারসেট, মানে তোমার এই ফর্মের বাহিরেও আরো বেশ কিছু লেখা আছে। ধরেন আমার কথা বিশ্বাস করতেছেন না, বিশ্বাস হচ্ছে না, কি বলছে স্যার এটার ওভারসেট বলে? এই যে নিচে লেখা আসছে 1 ইরর, দেখতে পাচ্ছি? হ্যালো,
হ্যালো, হ্যাঁ হ্যাঁ, এই যে লেখা আছে ওয়ান এরর, এখানে ক্লিক করলাম, লেখা আছে ডিফাইন প্রোফাইলস, এখানে ক্লিক করলাম। সরি, এখান থেকে চলে যাবো আমরা প্রি ফ্লাইট প্যানেল। কই যাব? প্রি ফ্লাইট প্যানেল কই যাব? আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করলাম, এই যে এখান থেকে চলে গেলাম কি প্রি ফ্লাইট প্যানেল। যাওয়ার পরে এই যে দেখেন লেখা আছে এরর টেক্সট 1, এখানে আমরা ক্লিক করলে এই যে লেখা আছে ওভারসেট টেক্সট, দেখছেন কি লেখা? ওভারসেট টেক্সট। এবার বুঝছি আমরা টেক্সট ওভারসেট কি। জি স্যার। এবার এটা সলিউশন, এটা একটা প্রবলেম। সলিউশন হচ্ছে এই যে এখানে যেটা আছে টেক্সট থ্রেডিং, সেইটা এটা পরে করতেছি। তার আগে আমরা যেটা সলিউশন করতে চাই, লেখাগুলো লিখতে হবে। এই প্লাসের মধ্যে একটা ক্লিক করলাম, দেখেন মাউসের সাথে কিন্তু আমার বাকি লেখাগুলো চলে আসছে, দেখছেন? হ্যাঁ, ধরেন আমি এখান থেকে ড্র্যাগ করে এইভাবে দিলাম, আরো আছে। আবার প্লাস সাইনের মধ্যে এখানে মাউস দিয়ে ক্লিক করলাম, দেন আবার এখানে একটা দিলাম, আবার প্লাস সাইন এখানে একটা ক্লিক করে এখানে একটা দিলাম, লেখা কিন্তু সব চলে আসছে। এখন কিন্তু আর কোনটার মধ্যে প্লাস সাইন নাই, আছে? দেখেন তো। না। বুঝছি। জি স্যার। তাহলে এই যে কাজটা আমি করলাম, এটাকে বলা হয় কি টেক্সট ওভারসেট। এটাকে কি বলা হয়? টেক্সট ওভারসেট। এবার আমরা দেখব টেক্সট থ্রেডিং। এই থ্রেডিং মানে কাউকে বকা দেওয়া না বা কাউকে ধমক দেওয়া না। এই থ্রেডিং মানে কি কাউকে বকা দেওয়া না বা কাউকে ধমক দেওয়া না। এই থ্রেডিং মানে কি? থ্রেড শব্দ তো সুতা, সে সুতা দেওয়া, অর্থাৎ সুতা দিয়ে বুঝিয়ে দেওয়া। সুতা দিয়ে কি দেওয়া? বুঝিয়ে দেওয়া। লাইক উদাহরণের জন্য আমি যদি একটু দেখাই, এখানে আমরা যে লিখলাম এই লেখাটার পরে বা এই ফ্রেমটার পরে আমার কোন ফ্রেম স্টার্ট হয়েছে বলেন তো? এইটা, তারপরে এটা, তারপরে এটা। এখন আমি তো করছি এই জন্য আমি জানি, বাট ক্লায়েন্ট কিভাবে জানবে? ক্লায়েন্ট তো আর এখানে বসে রয় না, কাজ করার সময় বসেছিল? কথা বলতে হবে, বসেছিল না। তাহলে আমি যখন কাজ করার পরে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবো, ক্লায়েন্ট কেমনে বুঝবে যে কোন প্যারার পরে বা হচ্ছে কোন ফ্রেমের পরে কোন ফ্রেম স্টার্ট হয়েছে? সেই জিনিসটা তাকে ক্লায়েন্টকে দেখায় দেওয়া। যখন ক্লায়েন্ট এখানে ক্লিক করবে অটোমেটিক শো করবে। কই পাবো? ভিউ, ভিউ থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে আছে শো টেক্সট থ্রেড। লিখে রাখি ম্যানুয়ালি, টেক্সট থ্রেড সমান সমান ভিউ, ভিউ থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে শো টেক্সট থ্রেড। আমি আবার বলছি, ভিউ, ভিউ থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে শো টেক্সট থ্রেড। ভিউ, ভিউ থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে শো টেক্সট থ্রেড। ভিউ, ভিউ থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে শো টেক্সট থ্রেড। লিখছি। শর্টকাট কি? কন্ট্রোল অল্টার ওয়াই। শর্টকাট কি? কন্ট্রোল অল্টার ওয়াই। চলো এবার আমরা দেখি, ক্লিক করলাম। এবার একটু যদি দেখেন, দেখেন রেডি, এখানে একটা জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, অটোমেটিক দেখেন সুতা চলে আসছে কিন্তু, যে এখান থেকে শেষ হয়ে এখানে শুরু হয়েছে, আবার এখান থেকে এই জায়গায় আসছে, আবার এখান থেকে শেষ হয়ে এখান থেকে অটোমেটিক শুরু হয়েছে। দেখেন যেখানে নেবেন অটোমেটিক সেখানে দেখা, আবার বাইরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। বুঝতে পারছি? বুঝতে পারছি? যখন ক্লিক করতেছি দেখা যাচ্ছে, আবার বাইরে ক্লিক তো চলে যাচ্ছে। বলতে পারছি এটা কি প্রিন্টে আসবে? না, এটা কখনো আমাদের প্রিন্টে আসে না। থ্রেড কখনো প্রিন্টে আসে না। শো টেক্সট থ্রেড কখনো প্রিন্টে আসে না। ক্লিয়ার? আচ্ছা, গেল। তাহলে আবার আমরা অফ করবো কিভাবে? এখন তখন অফ করতে হবে। ধরেন এটা আমার হচ্ছে প্রয়োজন নাই, আমি এটা কি করব? অফ করব। ক্লিক করে ভিউ এক্সট্রা, সরি, ভিউ, ভিউ থেকে এক্সট্রা, এক্সট্রা থেকে হাইড টেক্সট থ্রেড, অথবা কন্ট্রোল অল্টার ওয়াই, অথবা কি কন্ট্রোল অল্টার ওয়াই। আবার আগের মতো চলে গেছে। বুঝছি? পারা যাবে? ওকে, নেক্সট। এরপরে আমরা কি দেখতে পাইতেছি? এবার আসেন, মজার বিষয়, আমার এই পর্যন্ত পার্ট ডান। এবার আমরা দেখবো আন্ডারস্ট্যান্ডিং ফ্রেম। কি দেখবো? আন্ডারস্ট্যান্ডিং ফ্রেম। আন্ডারস্ট্যান্ডিং ফ্রেম কি? আন্ডারস্ট্যান্ডিং ফ্রেম মানে হচ্ছে যে আপনি যে কাজ করবেন ফ্রেম অনুযায়ী কিভাবে কাজ করা যায়। চলো আমরা একটু দেখি। এখানে রেক্টেঙ্গেল টুল দেখতেছি, দেখেন তো দুইটা রেক্টেঙ্গেল আছে, এই একটা রেক্টেঙ্গেল, এই একটা রেক্টেঙ্গেল। এই রেক্টেঙ্গেলের মধ্যে নাম লেখা আছে রেক্টেঙ্গেল ফ্রেম টুল। এটার নাম কি? রেক্টেঙ্গেল ফ্রেম টুল। এটার নাম কি? রেক্টেঙ্গেল টুল। রাইট বাটন ক্লিক করলে রেক্টেঙ্গেল পাই, ইলিপস পাই, পলিগন পাই। দেখতে পাচ্ছি? চলেন আমরা দেখি। রেক্টেঙ্গেল একটা টুল নিলাম, একটা শেপ ক্রিয়েট করলাম, কালার অ্যাপ্লাই অলরেডি হয়ে গেছে, স্ট্রোকটা নান করে দিলাম। বুঝছি? নেক্সট। এরপরে আমার কি লাগবে? এরপরে আমার কি লাগবে? এরপরে আমার কি লাগবে? দেখেন এখান থেকে নিলাম ফ্রেম,
এই যে একটা দিলাম, এখানে ধরেন একটা কালার দিয়ে দিলাম, আমি মনে করেন একটা কালার দিলাম। একটু মজার বিষয় দেখেন, দুইটার মধ্যে পার্থক্যটা খেয়াল করেন, এইটাও শেপ এটাও শেপ, কিন্তু এটার মধ্যে একটা ক্লোজ সাইন আছে, দেখতে পাচ্ছি ক্রস মার্ক আছে, এটার মধ্যে কিন্তু কোনো ক্রস মার্ক নাই, দেখছেন? প্রশ্ন, স্যার এমন কেন হইলো, বা এটার রিজনটা আসলে কি? এটাকে মূলত বলা হয় ফ্রেম। এটাকে কি বলা হয়? রেক্টাঙ্গেল ফ্রেম। সাধারণত আমরা আমাদের ডিজাইনে যখন ধর এটার মধ্যে আমি একটা ইমেজ রাখছি, মনে করেন যদি এই ফ্রেমের মধ্যে কোনো ইমেজ রাখি, ক্লায়েন্ট মনে করে আপনি বলছেন ইমেজটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ আপনি একটা ইমেজ দিচ্ছেন, মনে করেন বললেন ক্লায়েন্টকে যে আমি যে ইমেজটা তোমাকে এখানে দিলাম তুমি ইমেজটা চেঞ্জ করে ব্যবহার করবা, আমি এটা ডেমো ইমেজ ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা কোন ফ্রেমে কাজ করব, এই ফ্রেমে কাজ করবো, আমার এখানে লেখা দেওয়ার কোনো দরকার নাই। যখন এই ফ্রেমে দিব অটোমেটিক ক্লায়েন্ট বুঝে যাবে যে আপনি বলে দিচ্ছেন ইমেজটা চেঞ্জ করতে। যখন এই ফ্রেমের মধ্যে দিবেন তখন আর কি, মানে এটা ফিক্সড যে এটার কোনো পরিবর্তন করার দরকার নাই, মানে ফাইনাল ডিজাইন। বুঝতে পারছি? হ্যালো, স্যার আছে। কই বুঝতে পারছেন কিনা তাই কোন? স্যার আমি তো ওই যে ফাইনাল ডিজাইন করে তারপরে আমি তাকে লিখে দিতে পারি না যে আপনি চাইলে চেঞ্জও করে নিতে পারবেন? তাহলে আর এটা দরকার নেই। যদি এরকম হয় অপশনাল যে আমি দিলাম তোমারে, যদি তোমার কাছে মনে হয় চেঞ্জ করবা তাহলে চেঞ্জ করো, তাহলে আমরা এইখানে নোট দিয়ে দিব। আর যদি এমন যায় না না ওকে চেঞ্জ করতেই হবে, তাহলে এই ফ্রেমের মধ্যে ইমেজ টিমেজ দিতে হবে। বুঝতে পারছি? জি স্যার। ফাইন, এবার আসি আমরা, তাহলে আমার ফ্রেম বোঝানো শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ইমেজ প্লেসিং এন্ড ফিটিং, কাটিং টু ফিটিং। ইমেজ প্লেসিং মানে কি? ওয়ান কাইন্ড অফ ক্লিপিং করা আর কি। আমরা যদি একটু দেখি, কারণ আগে আমরা ইমেজ প্লেস করি, ফাইল, ফাইল থেকে আছে প্লেস, কোন ইমেজ দিব? এই যে একটা ইমেজ দিলাম, এখানে নিলাম, চলে আসছে একটা ইমেজ। ধরেন এটাকে, এই, ধরেন এখানে আমার কি আছে, একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, আমি এবার কি করলাম, এটাকে ছোট করলাম। একটু যদি দেখেন, ছোট করার পরে নষ্ট হয়ে গেছে না? কথা বললেন? আমি জি কিন্তু স্যার। শিপ ধরে ছোট করছি, নষ্ট হয়ে গেছে, ওটাকে ফিটিং করতে হবে। মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা পাই ফিটিং, এখানে আছে ফিল ফ্রেম প্রপোর্শনাল, একটা ফিট কন্টেন্ট প্রপোর্শনালি। যখন ফ্রেম দিব অটোমেটিক ঠিক হয়ে গেছে, দেখছেন? আমরা এটাকে আরেকটু ভালোভাবে দেখি, আরেকটু ডিফারেন্ট ভাবে দেখি, চলেন। এই শেপটা এরকম থাকো, আমি এখানে আরেক নিলাম, দুইটা শেপ নিলাম। হ্যাঁ, আমরা আনস্প্লাশে চলে যাই। কই যাব? আনস্প্লাশ। বাচ্চা কাচ্চা দেখি, বাচ্চা কাচ্চা ভালো লাগে আর নাই। আচ্ছা যাই হোক, রাইট বাট আমি এটা কপি করতে পারি, দিলাম কপি ইমেজ, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিই, দেখি আসছে। আচ্ছা আরেকটা কাজ করতে পারি আমি, সেটা হচ্ছে এখানে গেলাম, ডাউনলোড ফ্রিতে ক্লিক করলাম, আর ডেস্কটপে ফালাবো, ফালাইলাম ডেস্কটপে, ডান। এবার এই তো দেখেন সবাই, ইমেজ কই? এই তো ইমেজ, এটাকে ড্র্যাগ করে ইনডিজাইনের মধ্যে গিয়ে জাস্ট এই শেপের মধ্যে ছেড়ে দিলাম, অটোমেটিক ক্লিপিং হয়ে গেছে। জি স্যার হয়েছে। আবার এটার মধ্যে ক্লিপিং করব, ক্লিপিং হয়েছে। এবার দুইটা পার্থক্যটা যদি একটু বুঝাই, তো দুইটা পার্থক্যটা আসলে কি? আমরা এভাবে ক্লিপিং করার পরে এটা ফিটিং করব, রাইট বাটন ক্লিক করলে এটাকে ধরে রাইট বাটন ক্লিক করলে ফিটিং এ দুইটা অপশন পাই, ফিল ফ্রেম প্রপোর্শনাল, একটা কন্টেন্ট প্রপোর্শনালি। ফ্রেম মানে হচ্ছে আমি যেই শেপ বা রেক্টেঙ্গেলটার মধ্যে ইমেজটা দিচ্ছি, সেই রেক্টেঙ্গেল অনুযায়ী সেই ইমেজটাকে ফিট করবে। আর নিচেরটা যেটা কন্টেন্ট, এর মানে হচ্ছে আমার শেপ যেমন হয় হোক, ও আমার ইমেজ অনুযায়ী ফিট করবে। চলো আমরা দেখি দুইটাই। প্রথমটা করব ফিল ফ্রেম, এই একটা, আর এটা দিলাম আমি কি ফিটিং থেকে ফিট কন্টেন্ট। এবার দেখেন, যখন ফিট কন্টেন্ট দিচ্ছি ইমেজ পুরোটাই আসছে, দুই পাশ থেকে কিন্তু আমার শেপ দেখা যাচ্ছে, দেখছেন? জি স্যার। কিন্তু যখন আমি ফিল ফ্রেম প্রপোর্শনালি দিচ্ছি তখন কি এটা আর এমন হয় না। যদি এডিট করতে চান ডাবল ক্লিক করেন, এই যে দেখেন ইমেজটাকে এডিট বা মডিফাই করা পসিবল, দেখতে পাচ্ছি। আবার ধরে রাইট বাটন ক্লিক, ফিটিং, ফিল ফ্রেম প্রপোর্শনালি। তাহলে দুই ভাবে ইমেজ ক্লিপিং করা পারবো। ইনশাআল্লাহ। জি স্যার। বাকিরা কথা বললেন? মডিউলের মধ্যে যাই, আমার অলরেডি ডান। ফাইন্ডিং অপশন এখন দরকার, এটা আমার পরে দরকার আছে। সেভিং ডকুমেন্ট, ডকুমেন্ট কেমনে সেভ করব আমি?
এই কাজগুলো করার জন্য আমাকে ডকুমেন্ট সেভ করতে হবে। আমরা ইনডিজাইন অনেকগুলো ফাইল হয় সাধারণত, লাইক এটা যদি আমি সেভ করি ফাইলটা যদি আমি সেভ দেই ডেস্কটপের মধ্যে ফালাবো, ডেস্কটপ লাইক আপনাদের ব্যাচ নাম্বার দিয়ে দিলাম ESPGD2207। এটা কি ফাইল হবে? INDD, ফাইলটার নাম কি? INDD। অলরেডি ডান, সেভ হয়ে গেছে। যদি একটু খেয়াল করেন দেখবেন এই যে আমার হচ্ছে দুইটা ফাইল। প্রশ্ন হচ্ছে স্যার আমি তো বানাইলাম একটা INDD, এটা লক ফাইল কেন আসছে? রিজন হচ্ছে লক দেওয়ার মানে কি একটু দেখাই। আমি ফাইলটা ডিলিট করব, ধরতেছি ডিলিট দিচ্ছি, ডিলিট হচ্ছে না, ডিলিট হয় না। এটা দেই, তাও ডিলিট হয় না। সাধারণত লক দেওয়া মানে বুঝাচ্ছে যে তুমি যদি ফাইলটা ডিলিট করতে চাও ডিলিট করতে পারবে না। লক মানে তোমার ফাইলটা এই মুহূর্তে ওপেন আছে, এই মুহূর্তে কি আছে? ফাইলটা ওপেন আছে। যদি আমি কিনা এখান থেকে ফাইলটাকে ক্লোজ করে দেই, লাইক এই যে ক্লোজ করে দিলাম, ক্লোজ, এখন কিন্তু আর আমার এইখানে আমার লক ফাইলটা নাই। দেখেন এখানে কিন্তু এখন আমার লক ফাইল নাই, আছে? না স্যার। তার মানে লক ফাইলটা কেন দিল? বোঝানোর জন্য যে তুমি কি এই ফাইলটা এখন কোনোভাবে ডিলিট করতে পারবা না। এটা আমার কোন ফাইল? মেইন ফাইল। বুঝছো এতটুকু? জি স্যার। ওকে, এবার আসি ডিজাইন করার পরে আমার এটাকে কি মকআপ করতে হবে না? হ্যাঁ, মকআপের জন্য তো জেপিজি লাগবে, তাই তো? জি স্যার। চলেন আমি এখানে একটা শেপ তৈরি করতেছি। আরেকটা জিনিস দেখেন, এখানে একটা শেপ দিলাম, এর মধ্যে এবার আমি ইমেজ নিয়ে আসবো, লাইক আচ্ছা দিলাম একটা ইমেজ। আমরা ইলাস্ট্রেটরে যদি একটা ব্লু শেয়ার করতাম এভাবে, যদি দুইটা এর মধ্যে কলামের মধ্যে যদি আমি এইভাবে হচ্ছে ধরেন কি বলে যে ইমেজটা রাখতাম, যদি আমরা ইমেজটা এভাবে রাখতাম তখন আমরা সেভ করতে গেলে বা মকআপ করতে গেলে প্রবলেম হইতো, ফ্রেম চলে আসতো, এরিয়া চলে আসতো, তাই না? মনে আছে? পরে আমরা মাল্টি ক্লিপিং করতাম, তাই না? জি স্যার। কিন্তু ইনডিজাইন বলে এমন কোনো সমস্যাই হবে না। তুমি এটাকে জাস্ট জেপিজিতে সেভ দাও। আমার এটা কত নাম্বার পেজ? পেজ নাম্বার 5-6। আচ্ছা যাই হোক, ফাইল থেকে দিলবো এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এই যে দেখেন আমি এখানে আইসা দিয়ে দিলাম কি জেপিজি, জাস্ট দিলাম সেভ। অল পেজ নাকি রেঞ্জ দিবেন? রেঞ্জ দিলে রেঞ্জ, অল দিলে অল, এগুলো যেমন তেমন থাকবে, লাইক এক্সপোর্ট দিয়ে দিলাম। মিনিমাইজ যদি আমি করি দেখেন এই একটা ফাইল, এই যে দেখেন এই যে দুইটা ফাইল, দেখছেন? দেখছেন আমার কিন্তু জেপিজি কি পুরো পার্ট আলাদা করে সেভ করছে, এখানে কিন্তু আর কোনো ফ্রেম আমার নাই। যদি দেখেন এই যে দেখতেছি, দেখছেন? জি স্যার। অর্থাৎ এখন যদি আমি এটা মকআপ করি কোনো প্রবলেম হবে আমার আর ডিজাইনে? না স্যার। কোনো প্রবলেম হবে না, কারণ এটা প্রতিটা আলাদা আলাদা জেপিজি আকারে সেভ হয়ে গেছে। পারবো আমরা এতটুকু অপশন আপাতত? জি স্যার। এইভাবে আরো অনেক সুন্দর সুন্দর ভাবে মকআপ করা মানে সেভ করা যায়। আরো অনেকগুলো ওয়ে আছে, আর অনেকগুলো উপায় আছে এটা এইগুলাকে সেভ করার জন্য। তো ইনশাআল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখবো, যেমন পিডিএফ এ সেভ করা যায়, তারপর প্যাকেজে সেভ করা যায়, প্যাকেজে সেভ করলে কি লাভ ক্ষতি, এই সব বিষয়গুলো আমরা দেখবো। আচ্ছা, তাহলে এই যে আমরা এখান থেকে যেগুলো বিষয়গুলো দেখলাম এতটুকু নিয়ে কারো কোনো ধরনের কোয়েশ্চেন কোনো কিছু কি আছে? থাকলে বলেন, এটা আমি দেখাই দিচ্ছি। স্যার আমার একটা কোশ্চেন আছে। হুম। স্যার আমরা অনেক সময় দেখি যে ওই বইয়ের কভারটা, সেটার মধ্যে অনেক ম্যানিপুলেশন থাকে, তো সেগুলোতে সম্ভবত ফটোশপে করে, তাই না স্যার? ফটোশপে করে মানে আমি রাস্টার করতেছি, ওই রাস্টারটাকে আমি কিভাবে এখানে অ্যাডজাস্ট করব? ওখানে ডিজাইনটা করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, ইনডিজাইন এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন। স্যার ওইটা তো একটা মানে সাধারণত সাধারণত একটা প্রবলেম হয়, অনেক সময় ফটোশপের ফাইল কপি হয়ে ইনডিজাইনে আসে না, সেক্ষেত্রে আমরা কি করি, ওইটাকে জেপিজি আকারে সেভ দেই। হাই রেজুলেশনে জেপিজি আকারে সেভ দিয়ে এখানে ধরেন আমার এই যে ডিজাইনের মধ্যে ফার্স্ট পেজটা কি হবে, আমার কভার হবে, এটা কি হবে, কভার হবে, তাই না? এইখানে পুরো পেজটা জুড়ে আমি সেই কভারটা বসাই দিই ইমেজ হিসেবে। ক্লিয়ার? স্যার আমরা তো তখন যখন ফটোশপে কাজটা করি, প্রিন্টের ক্ষেত্রে আমরা একটা পিএসডি ফাইল প্রোভাইড করি, কারণ জেপিজিতে অনেক সময় দেখি আমার সমস্যা হয়। তো এখন যখন আমি জেপিজিটা বসাই দিব তখন সমস্যা হবে না? কোনো সমস্যা নেই। সাধারণত বইয়ের যে কভার গুলা তৈরি করা হয়, কভার গুলা ইলাস্ট্রেটর এবং ফটোশপে তৈরি করা হয়, কভার কখনো ইনডিজাইনে তৈরি করা হয় না। ইনডিজাইনে যদি এমনিতে সিম্পল কোনো শেপ টেপ থাকে সেগুলো তৈরি করা হয়, যেটা মনে বলতে পারি আমরা বুক কভার না, ধরেন কোম্পানি প্রোফাইলের যে কভার সেগুলো তৈরি করা হয়।
লাইক আমি যদি উদাহরণ দেখাই কিছু আপনাদেরকে। স্যার তাহলে আমরা যে দেখি যে আমরা ইমেজ কখনো প্রিন্ট করি না এভাবে সরাসরি, কারণ যে প্রিন্ট মিডিয়ায় ইলাস্ট্রেটর হোক বা ফটোশপ আমরা জেপিজি করে সেভ করি, মেইন ফাইলটা সেভ করি। তো স্যার ওই ক্ষেত্রে যখন তাহলে আমরা সবসময় জেপিজি সেভ করতে পারি, প্রিন্ট করতে পারি না, হ্যাঁ ওই পারি, ক্ষেত্রে কোনো সমস্যা হয়? কিন্তু এটা নির্ভর করে আমার হচ্ছে কোত্থেকে প্রিন্ট করাবো সেই বিষয়গুলোর উপর। লাইক আপনি যদি একটু তাকান, এই যে আমার কোম্পানি প্রোফাইলটা আছে, ধরেন এই যে ডিজাইনটা, এটাকে আমার প্রিন্টের প্রোডাক্ট, তাই তো? এটার মধ্যে একটা ইমেজ আছে না, এখন ইমেজ কি প্রিন্ট হবে না? হবে। তাহলে যদি এই ইমেজ প্রিন্ট হইতে পারে, তাহলে আমি কভার জুড়ে একটা ইমেজ দেখে সেটা কেন প্রিন্ট করাতে পারবো না? কথা ক্লিয়ার? জি স্যার, ওইটাই আমার প্রশ্নটা। তাহলে আমরা কেন করা যায়, এটা একটু হচ্ছে প্রেস থেকে করা যায়। আর যদি এমন হয় যে আপনি ইনডিজাইনের মধ্যে কাজ করেন, সেই ক্ষেত্রে আপনি খুব সহজে এটা প্রিন্ট করে দিতে পারবেন। কিন্তু পিএসডি ফাইল, জেপিজি ফাইল যদি আরজিবি তে করেন, তাহলে আপনি যে কোনো স্টুডিও থেকে প্রিন্ট করাতে পারবেন, কিন্তু প্রেস থেকে প্রিন্ট করাতে পারবেন না। প্রেস থেকে প্রিন্ট করাতে গেলে ইপিএস লাগবে, অথবা পিডিএফ লাগবে, অথবা আইএনডিডি ফাইল লাগবে। ক্লিয়ার? স্যার তাহলে যে বুকটা ওইটা কি প্রেস থেকে হয় না প্রিন্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুকটা সাধারণত আমাদের প্রেস থেকে হয়, এবং প্রেসের মধ্যে একটা পার্ট আছে। যেমন একটা প্রেসের মধ্যে, মানে এক ধরনের প্রেসের মধ্যে দেখবেন হচ্ছে শুধুমাত্র বিজনেস কার্ড হয়। আবার যেটা হচ্ছে আমাদের 23x36 একটা বড় পেজ থাকে, সেই পেজের মধ্যে আমরা কি করি, বিজনেস কার্ড সেট আপ করে প্রিন্ট করায় দেই। কিন্তু বুকের যে কভার, সেটা কিন্তু এরকম 23x36 পেজ হয়, মানে প্রিন্ট হয় না। ওটা কি হয়, প্রতিটা আলাদা আলাদা প্রিন্ট হয়, বা 23x36 হইলেও ওটার কাগজটা ডিফারেন্ট হয় একটু, মানে সবকিছু প্যাটার্নটাই চেঞ্জ হয়। বুঝতে পারছি? স্যার যে আমি যতটুকু আমি দেখছিলাম, মানে যখন আমাদের বই দিত দেখতাম যে বইটা যখন কাটা পড়তো, অনেক ভাবে কাটা পড়তো না, মানে কাটাতে দেখে বোঝা যাইতো যে এটা পুরোটা এক ছিল, ওটা কেটে আলাদা করছে। হুম, ওইটা হয়, ওই যে বললাম না, যে ধরেন আপনার বুক কভার গুলা অনেকগুলা কভারের মধ্যে হয়। যেমন আপনি যদি ফয়েল পেপার, অনেক ধরনের বুক কভার দেখবেন ফয়েল পেপারে থাকে, মানে প্লাস্টিক কাগজ থাকে। অনেক বুক কভার, মানে আমাদের যেমন ওই স্কুলের যে বইগুলো দিত, ওই বইগুলোর মধ্যে কিন্তু ফয়েল পেপার হচ্ছে মোটা কাগজ দিত, তাই না? লাইক জি ধরেন স্যার। আমার হাতে এই যে একটা ডায়েরি আছে, এই যে ডায়েরির যে মকআপ কভারটা করা হয়েছে, এই যে এটা, এই কভারটা কোথায় করা হয়েছে? এই কভারটা ডিজাইন, এটা তো ইনডিজাইনে করা হয় না, এটা কোথায় করা হয়েছে? ইলাস্ট্রেটরে করা হয়েছে। এই যে এটা, এখন এটা কিন্তু আমার কাগজের মতো পাতলা না, এটা কিন্তু একটু মোটা। দেখেন, এটা কিন্তু একটা কার্টুনের মতো মোটা একটা কার্ড, রাইট? তাই জি না? স্যার। তো এটা হচ্ছে নির্ভর করে আমার কভারটা কেমন হবে, সেটা কোত্থেকে প্রিন্ট হবে তার উপরে। ক্লিয়ার? তাহলে আমার এই যে এরকম মোটা কভার বা এরকম যে কভার গুলো আছে, এগুলোর আমার ক্ষেত্রে কি কাজ হচ্ছে অনলি ডিজাইন করা, আমাদের কাজ হচ্ছে কি শুধু ডিজাইনটা করা। এবার ক্লায়েন্ট যদি মনে করে এটাকে মোটা কাগজে প্রিন্ট করবে, তার বুকের স্টাইল কেমন হবে, এটা ক্লায়েন্টের উপর নির্ভর করবে। বুঝতে স্যার পারছি? সেক্ষেত্রে কি আমাকে আলাদা কোনো এই যে সোর্স না, ফাইল প্রোভাইড করতে হবে? না, আলাদা কিছু দিতে হবে না, আপনি যা দিচ্ছেন এই একটা দিয়ে দিলেই হবে। ঠিক আছে? জেপিজিটা দিয়ে দিলেই হবে? জি জি, আচ্ছা ঠিক আছে, নেক্সটে যাই। হ্যাঁ, স্যার, জি বলেন। ওই যে একটা বই যখন আমরা 2-3 জন মিলে ডিজাইন করবো, দেখা যাচ্ছে যে আমি 1 থেকে 100 পর্যন্ত করলাম, আর আমার ফ্রেন্ড 100 থেকে 200 পর্যন্ত করলো, তখন ওই ওই দুইটা ফাইল একসাথে কিভাবে করতে হবে? ওটা হচ্ছে বুক থেকে করা যায়, ওটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, এটা আমার আজকের পার্ট না। 2 নম্বর আর 3 নম্বর ক্লাস এটা আছে, ইনশাআল্লাহ আমি দেখাই দিব না, টেনশন নিয়েন না। আপাতত যা দেখেছি তা দিয়ে কাজ করেন। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। তো আমি যে দেখাচ্ছিলাম, এই যে কোম্পানি ফাইলের মধ্যে দেখেন, এই যে আমার ডিজাইন গুলো আসছে, দেখছেন কত ইজি ডিজাইন। এই যে যে শেপ গুলা, এটা কিন্তু তৈরি করা হয়েছে কোথায়, আমার ইন ডিজাইনের মধ্যে। শেপ তো আমরা করতেই পারি, এগুলো ইন ডিজাইনে করা হয়েছে, এই যে এগুলো ইন ডিজাইনে করা হয়েছে। দেখেন কত পেজের ডিজাইন সেটাও বলে দিচ্ছে এখানে, এবং পেজের সাইজ কত, ডাইমেনশন A4 সাইজে করা হয়েছে। পেজ আছে টোটাল কয়টা, A4 দুইটা সাইজের করছে সে, A4 ও আছে, ইউজ লেটারও আছে। কি কি ফন্ট ব্যবহার করছে সেটাও এখানে বলা আছে। টোটাল পেজের সংখ্যা কত? স্যার, সেটা এই যে এখানে 24টা, 24টা পেজ আছে, ঠিক আছে? 24টা পেজে ডিজাইন করছে। তো এইরকম আপনাদেরকে কি বানাইতে হবে, একটা ডিজাইন কমপ্লিট করতে হবে। তো লিখে রাখি, এখানে 8 পেজের আছে, 8 পেজের করা যাবে না, যেহেতু আগামী রবিবার ক্লাস 5 দিন আছে। লিখে রাখি, গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভারে গিয়ে কোম্পানি প্রোফাইল লিখে সার্চ দিয়ে হুবহু একটা কোম্পানি প্রোফাইল, একদম হুবহু একটা কোম্পানি প্রোফাইল ডিজাইন করবেন। হুবহু একটা কোম্পানি প্রোফাইল একদম হুবহু যা আছে তাই ডিজাইন করবেন। 28 পেজ মানে 28 পেজই করতে হবে। এটার মধ্যে 24 পেজ থাকলে 24 পেজই করতে হবে। বুঝতে পারছি? জি হ্যালো, স্যার।
হ্যাঁ, এবং এই হোমওয়ার্ক এবার মকআপ করতে হবে। মকআপ করার জন্য মকআপ গুলা কই পাবেন? প্রিপিকে এইগুলোর জন্য সুন্দর সুন্দর মকআপ পাওয়া যায়। ম্যাগাজিন মকআপ দেখছেন? এগুলো কিন্তু অনেক সুন্দর, এগুলো কিন্তু সবগুলা মকআপ, এই যে এগুলো, এটা মকআপ, এই যে এটাও মকআপ, এটা আবার প্রিমিয়াম, এটা হাত দিয়েন না আবার খবরদার। এই যে এটা কিন্তু মকআপ, ফ্রন্ট একদম কভারটা দেওয়ার জন্য, দেখছেন? তাহলে এত সুন্দর সুন্দর মকআপ থাকতে আমরা কি করতে পারবো না? এই যে দেখেন কত সুন্দর মকআপ দেখতেছি। জি স্যার। আচ্ছা, এগুলা নিয়ে এখান থেকে কি করবেন, মকআপ করে আগে ডিজাইনটা করেন, এরপরে মকআপ করে গ্রুপে পোস্ট করবেন। যদি কিনা আমি আগামী ক্লাসে কারো হোমওয়ার্ক না পাই, একদম স্ট্রেট বলে দিলাম, আগামী ক্লাস যদি আমি কারো হোমওয়ার্ক না পাই, আগে আমি জিজ্ঞাসা করবো কে হোমওয়ার্ক করছেন। যে হোমওয়ার্ক করবেন না তারা তারা আস্তে আস্তে করে ক্লাস থেকে বের করে দিব, এবং সারা ক্লাসটাই ওয়েটিং রুমে থাকবেন, বলে দিলাম। তো আগামী ক্লাসে আমি হোমওয়ার্ক চাই, এটাই আমার লাস্ট এবং ফার্স্ট ওয়ার্নিং। বাস শেষ। আগে কখনো আপনাদেরকে এরকম ওয়ার্নিং দেই নাই, আজকে দিলাম, এবং আজকের দেওয়াটাই শেষ দেওয়া। মনে থাকবে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক স্যার আছে চলেন। হ্যাঁ বলেন। স্যার ওই যে আপনি একজনের ডিজাইন দেখালেন যে সে দুইটা সাইডে ডিজাইন করেছে, তো একটা ডিজাইন করার পর এটাকে আরেকটা সাইডে কনভার্ট করেছে নাকি পুরোটা আবার ডিজাইন করছে? জাস্ট একটা সাইজ দিয়ে এই ডিজাইন গুলাকে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিয়ে রিঅ্যারেঞ্জ করেছে, আর কিচ্ছু না। রিঅ্যারেঞ্জ আছে? করে টেনে 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 রিঅ্যারেঞ্জ করেছে? হ্যাঁ, টেনে টেনে বলতে কি দেখেন, মনে করেন এই ডিজাইনটা, এই যে এই ডিজাইনটা আছে, এই ডিজাইনটা আমার ধরেন লেটার পেপার এখানে করছে বা A4 এ। এখন লেটার নিলে, যখন আমি লেটার এটা কন্ট্রোল সি দিয়ে এখানে এসে আমি কন্ট্রোল ভি দিলাম, মনে করেন বাঁকা একটু মানে দূরে পড়ছে, এবার আমি এটাকে আমার মতো করে অ্যালাইন করে দিলাম, অ্যারেঞ্জ করে দিলাম। বুঝতে পারছি? আর টেনে টেনে বড় করলে শিফট ধরে ধরে করছে, যেন আমার মানে বোঝা না যায় যে এটা বড় বা ছোট করা হয়েছে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কাজগুলো। আমি একটু যেটা করবো সেটা হচ্ছে যে আপনাদের ওই অ্যাটেন্ডেন্সে ডাকবো, কেউ চলে গেলে যেতে পারেন।